বিষাক্ত তৃষ্ণা, লেখিকা আয়রা নূর, পর্ব সংখ্যা ৩। আনায়াসা মনে মনে বলে, কি হলো, উনি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন। ভালোই হয়েছে ঘুমিয়ে গিয়েছে। আমাকে যে করে হোক এই নরক থেকে পালাতে হবে। উনি নিজের হাতে আমাকে কিছুতেই মারবেন না, কিন্তু মৃত্যুর যন্ত্রণা ঠিকই দেবেন। আবার আমি নিজেকেও শেষ করে দিতে পারবো না। তাই যেভাবেই হোক না কেন আমাকে এখান থেকে পালাতেই হবে। মেহরাবের আনা, বাহ, মেহরাব তো ঠিক কথাই বলেছে। তুমি তো দেখতে একদম স্লো ওয়াইনের মতো। এবার তো তোমার কাছে পাওয়ার লালসাটা তীব্র হতে ইচ্ছে করছে। বাঁকা হেসে কথাগুলো বলে লোকটি। আনায়াসার একটা ছবি হাতে নিয়ে কথাগুলো বলছে। সে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে আনায়াসার ছবির দিকে। মনে হচ্ছে এখনই সে আনায়াসার উপর ঝাঁপিয়ে পড়বে আর নিজের শরীরের চাহিদা মেটাবে। ছেলেটি আনায়াসার ছবি পাশে রেখে কাউকে ফোন করে। জি স্যার, কি করতে হবে একবার বলুন। আপনি যা বলবেন আমি তাই করে দেব। শোনো, আজকে জেহরাল ম্যানসন থেকে যেভাবেই হোক আনায়াসাকে বের করে আনতে হবে। আজকেই সুযোগ। আজকে যদি আনায়াসাকে বের করে আনতে না পারো তাহলে কোনোদিন ওকে বের করে আনা সম্ভব নয়। আমি কিছু শুনতে চাই না। ওকে আমার চাই। যে করেই হোক, যে কোনো মূল্যেই হোক, আমার ওকে চাই। বলেই ফোনটি কেটে দেয় ছেলেটা। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, আনা, মেহরাবের আনা, আজকের পর থেকে তুমি আর মেহরাবের আনা থাকবে না। এবার তুমি হবে আমার বন্দিনী। বলেই উচ্চস্বরে হাসতে লাগলো ছেলেটি। হঠাৎ ছেলেটির হাসি থামিয়ে বলে, মেহরাব তো জিনিসটা আমি কেড়ে নেবই। এত ভালো একটা জিনিস এক রাতের জন্য হলেও আমার বেঁটে চায়। তুই একাই স্লো ওয়াইন নিয়ে ফুর্তি করবি আর আমি কি শুধু শুধু চেয়ে চেয়ে দেখবো নাকি? গোধূলি বেলার গোলাপি আভা ছড়িয়ে পড়েছে পুরো পশ্চিম আকাশ জুড়ে। পশ্চিম আকাশের কোল ঘেঁষে সূর্যটা অনেক আগেই ঢলে পড়েছে। মেহরাব এখনো বেঘুরে ঘুমাচ্ছে। আনাসা ও মেহরাবের বুকের উষ্ণতায় বিড়াল ছানার মতো জড়সড় হয়ে শুয়ে আছে। মনে হচ্ছে তার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা বোধহয় এটাই। হঠাৎই মেহরাব ঘুম ভেঙে যায়। নিজের বাহুডোরে আনায়া নরম শরীরটা এক ধাক্কা নিজের থেকে আলাদা করে দেয়। হঠাৎ এমন করে ধাক্কা মারায় আনায়াসা ছিটকে গিয়ে বেডের উপর পাশে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে তার চোখ থেকে ঘুম উড়ে যায়। কপালের কোণে একটু কেটেও যায়। পুরো বিষয়টা বুঝতে তার কয়েক মিনিট খানিক সময় লাগে। একটু আগে নিজের কালো অতীত আবারও স্বপ্নে দেখেছে মেহরাব। সেই কালো অতীত তার পেছনে তাড়া করে বেড়াচ্ছে। কোনো মতেই তার পিছু ছাড়ছে না। যতই সে সেই অতীত থেকে বের হতে চাইছে, ততই সেই অতীত যেন তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে। কই, গত দুদিনে তো এমন স্বপ্নগুলো আসেনি, তাহলে আবার কেন এলো? মেহরাবের হার্ট এখনো অসম্ভব রকমের বিট করছে। মনে হচ্ছে তার এই পর্যায়ে হৃৎপিণ্ডটা মুখের খাঁচার ভেতর চলে আসবে আর তারপর একসময় বাইরে বেরিয়ে আসবে। রুমে এসি চলা সত্ত্বেও ঘামে পুরো শরীর জপজপ করছে তার। আর তার বাঁচতে ইচ্ছে করছে না। আর কতদিন এইভাবে জীবন কাটাবে সে? তখনই নিচে পড়ে ব্যথায় কাতরাতে থাকা আনায়াসার দিকে চোখ যায় মেহরাবের। সাথে সাথে মেহরাবের চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করে। মেহরাব দেরি না করেই বেড থেকে নেমে আনায়াসের কাছে যায় আর তার গলা টিপে ধরে। মেহরাবকে দেখেই বোঝা যাচ্ছে যে সে ঠিক কতটা রেগে আছে। কপালের রগগুলো ফুলে খাড়া হয়ে গিয়েছে। দাঁতের মাঝে দাঁত চেপে মেহরাব হিংস্র কণ্ঠে বলে, তোর এত বড় সাহস তুই আমার বুকে আরামে ঘুমাস? আর তোর মতো রাস্তার মেয়ে এই মেহরাব জেহরায়েলের বুকে ঘুমানোর কোনো অধিকার নেই। মেহরাব গলা চেপে ধরে আনায়াসার ফর্সা মুখটা লাল হয়ে যায়। দম বন্ধ হয়ে আসছে তার। চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে আসছে। মুখ দিয়ে রক্ত উঠে আসছে। হয়তো আজকেই তার শেষ দিন, কিন্তু না, মেহরাব তো তাকে এত সহজে মরতে দেবে না। মুহূর্তের মধ্যে মেহরাব তার গলা ছেড়ে দেয়। ছাড়া পেয়ে আনায়াসা কাশতে শুরু করে। মেহরাব কিছু বলার জন্য মুখ খুলতেই যাবে, এমন সময় রুমের দরজায় টোকা পড়ে। মেহরাব দরজার দিকে আগায়। দরজার অপর পাশ থেকে একটা কণ্ঠ আসে, স্যার, মিস্টার রেদওয়ান আর ওনার লোকেরা চলে এসেছেন, আপনাকে খুঁজছে। মেহরাবের মাথাটা একবার এদিক ওদিক করে ঘুরিয়ে নিজের রাগ কন্ট্রোল করে এনে বলে, ওনাকে ওয়েট করতে বলো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। ওকে স্যার। বলে লোকটি চলে যায়। মেহেরাবও রুম থেকে বের হয়ে যায়, কিন্তু আনায়াসার কথা তার 2 পা থেমে যায়। আনায়াসা জোরে জোরে নিঃশ্বাসের ভেতর শ্বাস টেনে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, যাকে রাস্তার মেয়ে বলে অপনাম করছেন তার সাথেই তো 2 দিন রাত কাটিয়েছেন। তো তখন একবারও মনে পড়েনি, মনে হয়নি আমি রাস্তার মেয়ে? আনায়াসার এই কথাটা বলা যেন তার ঘোর অন্যায় হয়ে গিয়েছে। একে তো মেহরাব প্রচণ্ড রেগেছিল, তার উপর আনায়াসের এমন কথা শুনে মেহরাবের পায়ের রক্ত যেন মাথায় উঠে যায়। সে পলকের মধ্যে আনায়াসের কাছে এসে নিজের পা দিয়ে আনায়াসার হাতের উপর পাড়া দেয়।
পা দিয়ে আনায়েশার নরম হাতখানা যেন পিষে দিচ্ছে মেহেরাব। ধীরে, ধীরে মেহেরাব আরো জোর করে আনায়েশার হাতের উপর পা দিই। এবার আনায়েশা সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠে। সাথে, সাথে মেহেরাব তার চোয়াল শক্ত করে চেপে ধরে রাগী কণ্ঠে বলে, "তুই তো রক্ষিতা। আর রক্ষিতাদের নিয়ে শুধু শরীরের চাহিদা মেটানো যায়। তাদেরকে কখনো বুকে বাঁ-দিকে জায়গা দেওয়া যায় না। সেই জায়গা কোনো স্পেশাল মানুষের জন্য বরাদ্দ থাকে। তবে আফসোস, আমার বুকের বাঁ-দিকে মৃত্যুর আগ পর্যন্ত কারো জায়গা হবে না। কিন্তু তাই বলে তোর মতো রক্ষিতা কোনো অধিকার নেই আমার বুকে ঘুমানোর। এই কথাটা সারা জীবন মনে রাখবি। আর রক্ষিতা রক্ষিতার মধ্যেই থাকবি। বেশি কাছে ঘেঁষার চেষ্টা করবি না।" আদৌ কি মেহেরাবের বুকের বাঁ-দিকে মৃত্যুর আগ পর্যন্ত খালি থাকবে? সেখানে কি কোনো স্পেশাল মানুষের জায়গা হবে না? মেহেরাব কত পাষাণ হৃদয়ের মানুষ। মানে কি কারোর জন্য তার সফট কর্নার সৃষ্টি হবে না? হবে হয়তো, কিন্তু যখন হবে তখন কি সেই মানুষটা তার জীবনে থাকবে নাকি মেহেরাব তাকে হারিয়ে ফেলবে সারা জীবনের মতো? সেটা এখন সময়ের বিষয়। কথাগুলো বলেই মেয়েরা আনায়াসার চোয়াল থেকে হাত সরিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। আর বের হওয়ার আগে রুমের দরজাটা লক করে চাবি একটা মেয়েটার হাতে দিয়ে নিজের রুমের দিকে যায়। কিছুক্ষণ পর ফরমাল ড্রেসে মেয়েরা বেশ রাজকীয়ভাবে সিঁড়ি দিয়ে নেমে আসে। এক সাধারণ সাজেও তাকে কোনো প্রিন্সের থেকে কম লাগছে না। ফর্সা শরীরে ডার্ক মেরুন রঙের নিখুঁত কোট প্যান্টের মোড়ানোর তার উপস্থিতিটা যেন আলাদা করে চোখে পড়ছে। রংটা এত গাঢ় আর রাজকীয় যে দূর থেকে তাকালেও মনে হচ্ছে যে সাধারণ কেউ নয়। কোটের ভেতরে পরা কালো শর্ট আর লুকের আরো গভীরতা আছে, রহস্যময় করে তুলেছে তাকে। কোনো বাড়তি সাজ নেই, তবু প্রতিটি সাজের আভিজাত্যের ছাপ আছে। তার কবজিতে চকচক করছে দামি একটি ওভল্ট ঘড়ি, ভারী ডায়াল, শক্ত উপস্থিতি যেন সময়ও তার হাতে বন্দি। আর তার পদচারণ ধীরে, পরিমাণিত ছন্দে ভরা, আত্মবিশ্বাসের শক্তিতে মোড়া প্রতিটি পদক্ষেপ রাজকীয়ভাবে। মেহরাবকে আসতে দেখে মিস্টার রেদওয়ান এবং তার লোকরা দাঁড়িয়ে পড়ে। লোকটির মাঝবয়সী। মেহরাবের কাছে গিয়ে কুশল বিনিময় করে তার সবাই একসাথে গিয়ে সোফায় বসে। মেহরাব ইচ্ছে করে হলরুমের মিটিংটা ফিক্স করেছে, কারণ এখানে কেউ বের হলে তার সামনে দিয়ে বের হতে হবে। আর মেহরাবের মন বরাবরই বলছে আজকে আনায়সা হয়তো একবার হলেও পালানোর চেষ্টা করবে, কারণ আনায়সা এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। আর মেহরাবও দেখতে চায় যে আনায়সা ঠিক কি করতে চায়। আনায়সা এখনো সেই জায়গায় বসে আছে। হাতে আর পায়ে খুব প্রচুর ব্যথা করছে। রুমে একটা পেন কিলারও নেই যে সেটা খাবে। ব্যথায় টনটন করছে তার কোমর হাতখানা। হঠাৎই রুমের দরজা খুলে যায়। দরজা খোলায় আয়েশা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। সে মনে করছে মেহেরাব হয়তো আবারও এসেছে তাকে টর্চার করতে। আয়েশা ভয়ে, ভয়ে মুখ তুলে তাকাতেই দেখতে পায় একজন মেয়ের হাতে এক সেট জামা নিয়ে দাঁড়িয়ে আছে। আয়েশা তাকে দেখে বেশ অবাক হয়, কারণ মেয়েটা শুধু তাকে খাবার দেওয়ার জন্যই আসে। তাছাড়া মেহেরাব কাউকে এই রুমে ঢুকতে দেয় না। সবসময় তাকে একটা জন্তু জানোয়ারের মতো বন্দি করে রাখা হয় এই বাড়িতে। আয়েশা ভাবনার মাঝে মেয়েটি বলে, "ম্যাম, তাড়াতাড়ি ড্রেসটা পরে নিন।" আয়েশা অবাক হয়ে জিজ্ঞেস করে, "মানে?" "এত কথা বলার সময় নেই ম্যাম। আপনি এই জায়গা থেকে পালাতে চান না? যদি পালাতে চান তাহলে তাড়াতাড়ি ড্রেসটা পরে নিন। আমাদের হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি করুন।" "কিন্তু আপনি কে? আর আমাকেই বা সাহায্য করতে চাচ্ছেন কেন? আপনি আবার উনার লোক নয় তো? উনি হয়তো আমাকে আবার মারার জন্য আপনার কাছে পাঠিয়েছে, বুদ্ধিটা দেওয়ার জন্য। আর উনি খুব ভালো করেই জানেন আমি সুযোগ পেলেই পালিয়ে যাব। আমি পালিয়ে গেলে উনি আমাকে ধরে নিয়ে আবার মারবেন আর টর্চার করবেন, তাই না?" "না, না ম্যাম, আমি ওনার লোক নই। আমি এখানেই কাজ করি। যেদিন থেকে মেহরাব স্যার আপনাকে এখানে নিয়ে এসেছে, আমি দেখছি আপনার কি হাল করেছে। আমার এসব সহ্য হচ্ছে না। তাই তো নিজের জানের ঝুঁকি নিয়ে আপনাকে বাঁচাতে এসেছি। আর আপনি ভাবছেন আমি ওনার সাথে হাত মিলিয়েছি?" করুণ কণ্ঠে কথাগুলো মানে মেয়েটি। আনাসের কাছে মেয়েটির কথা বিশ্বাস হয়। কারণ সে এই কদিনে বুঝে গিয়েছে যে মেহেরাব তাকে পালাতে দেবে না। আর সে তো এরকম একটা সুযোগই খুঁজছিল, তাই না? আনাসা আর কথা বাড়ায় না। মেয়ের হাত থেকে ড্রেসটা পরে নিয়ে ওয়াশরুমে চলে যায়। ২ মিনিটের ভেতর আনাসা রেডি হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। মুখে একটা মাস্ক দিয়ে ঢেকে ফেলেছে সে। আর মাথার একটা ক্যাপও পরে নেওয়া আছে, যাতে তার চোখগুলো দেখা যায় শুধু। "আসুন ম্যাম, আমার সাথে আসুন। হলরুম দিয়ে বের হওয়া যাবে না। মেহরাব স্যার হলরুমে মিটিং করেছে। আমি আপনার ম্যানশন প্যালেসের পেছনের দিকটাতে নিয়ে যাচ্ছি।" মেয়েটার কথায় আনাশাও তার পেছন, পেছন যেতে শুরু করে। সিঁড়ির কাছে আসতেই আনাশার হৃৎপিণ্ডটা ধড়াস করে ওঠে। মনে হচ্ছে তার হার্টবিট করাই ভুলে গিয়েছে মেহরাবকে দেখে। মেহরাবের এমন লোক দেখে যে কেউই তার প্রেমে পড়তে বাধ্য। সেখানে আনায়াসার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হয়নি। আনায়াসা যেন কথা বলতেই ভুলে গিয়েছে। এক দৃষ্টিতে সে মেহরাবের দিকে তাকিয়ে আছে। মেহরাবের কথা ভেতরে, ভেতরে মাথা নাড়াচ্ছে, হাত নাড়াচ্ছে।
হাত নাড়ানোর ফলে তার ফর্সা ভ্যানি হাতগুলো আরো আকর্ষণীয় লাগছে। মেয়েটি আনাশাকে হালকা ধাক্কা দিতেই সে নিজের হুঁশে ফেরে। মেহরাব যতই সুন্দর হোক না কেন, তার ব্যবহার আনায়াসের প্রতি কোনো হিংস্র পশুর থেকে কম নয়। গত কয়েকদিন মেহরাব তার যা হাল করেছে তাতে আবারও তার চোখগুলো ভিজে ওঠে। তার কপালে কি সত্যিই সুখ লেখা নেই? কি ক্ষতি হতো যদি মেহরাব তার স্বপ্নের রাজকুমার হতো, যে তাকে সকল বিপদ থেকে রক্ষা করত, তাকে হালালভাবে নিজের করে নিত, তাকে একটু ভালোবাসতো? তাহলে কি আনায়াসা মেহরাবের কাছে থাকতো না? অবশ্যই থাকতো। ভালোবেসে মেহরাব যদি তাকে নিজের বান্দি করে রাখতো, তবুও আয়েশা খুশি, খুশি তার কাছে থাকতো। কখনোই পালানোর চিন্তা মাথায়তেও আনতো না। কিন্তু মেহরাব কি করছে তার সাথে? তাকে দিনের পর দিন অবৈধভাবে স্পর্শ করছে। অমানুষের মতো আচরণ করছে তার সাথে। উঠতে বসে তাকে গালাগাল করছে, আঘাত করছে। এসব ভাবতে, ভাবতে আয়েশা আর মেয়েটি ম্যানশনের পেছনের দিকে চলে আসে। মেহরাব মিটিংয়ে এতই মগ্ন ছিল যে সে খেয়ালই করেনি সিঁড়ি দিয়ে কেউ নেমে গিয়েছে। আর আনায়াসা মেয়েদের মতো কাপড় পরায় কেউ তাকে সন্দেহ করে না। ম্যাম, আপনি এইখান দিয়ে সোজা চলে যাবেন। এদিকে কার সিসি ক্যামেরাটা ভালো না, তাই এখানটা বেশ নিরাপদ। আর এদিকে জঙ্গলটা বেশ একটা ঘনও না। আপনি মেইন রোড পেয়ে যাবেন। ৫ মিনিটের মতো সময় লাগবে মেইন রোডে পৌঁছাতে। মেয়েটির কথা শুনে আনায়াসা চলে যেতে নাই, কিন্তু থেমে গিয়ে আবার পেছনে ঘুরে মেয়েটিকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো আমাকে নরক থেকে কিছুতেই বাঁচতে পারতাম না আমি। ছলছল নয়নে বলে আনায়া। ম্যাম, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি যান। মেহরাব স্যার মিটিং শেষ হয়ে যাবে বলে। এরপর আনায়া আর এক মুহূর্তেও সময় নষ্ট না করে সে হাঁটার গতি বাড়িয়ে দেয়। ৫ মিনিটের মধ্যেই সে এই অন্ধকার জঙ্গল থেকে বের হয়ে আসে। আয়েশা চলে যেতেই সেই মেয়েটি একজনকে কল করে দেয়। স্যার, ম্যামকে বের করে দিয়েছি। আপনি গাড়ি নিয়ে দাঁড়ান। আনাশা হাইওয়েতে একা হাঁটছে। উদ্দেশ্য কোনো গাড়িতে লিফট নেওয়া, আর এখান থেকে অনেক দূরে পালিয়ে যাওয়া। হঠাৎ করে একটা কালো গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। জানালার কাঁচ নামিয়ে ভেতর থেকে গম্ভীর স্বরে কেউ বলে, মিস, গাড়িতে উঠুন। আনাশা লোকটির কথা শুনে অবাক হয়ে যায়। একটু সন্দেহ হয় তার। তাই সে লোকটিকে বলে, না, তার কোনো দরকার নেই। আমি একা যেতে পারবো। আনাশার কথাগুলো যেন লোকটির হজম হলো না। সে দ্রুত গাড়ি থেকে নেমে আয়েশাকে চেপে ধরে। এরকম আকস্মিক আক্রমণে আয়েশা থতমত খেয়ে যায়। সে বুঝতেই পারেনি যে লোকটি তাকে এইভাবে আক্রমণ করবে। লোকটি আয়েশার মুখ শক্ত করে চেপে ধরে যাতে সে কোনো শব্দ করতে না পারে। আয়েশা মুচড়ামুচড়ি করছে ছাড়া পাওয়ার জন্য। তখন লোকটি বলে ওঠে, তোমাকে তো এত সহজে ছাড়া যাবে না, মেহরাবের স্নো হোয়াইট। তোমাকে ছেড়ে দিলে আমার চাহিদা কে মেটাবে? তোমাকে এতদিন শুধু ছবিতে দেখেছি, কিন্তু তুমি তো সামনে থেকে আরো বেশি সুন্দরী। এবার তো আর নিজেকে লালসা দমিয়ে রাখতে পারছি না। অনেক তো মেহেরাবকে সুখ দিলে, এবার আমাকেও দাও। বলে একটু অট্টহাসিতে ফেটে পড়ে সে। আনায়াসের চোখ বেয়ে নোনা পানি পড়ছে। ভাগ্য তাকে কোথায় নিয়ে এসেছে। এতদিন তো মেহেরাব তাকে টর্চার করছে, এখন কি তবে এই লোকও তাকে ঠিক সেভাবে টর্চার করবে? আনায়াসের ভাবনার মাঝে ছেলেটির ফোন বেজে ওঠে। ছেলেটি এক হাত দিয়ে আনায়াসের মুখ শক্ত করে চেপে ধরে, আর অন্য হাত দিয়ে ফোনটা পকেট থেকে বের করে কানে ধরে। ফোনের ওপাশ থেকে কেউ ভয়ার্থক কণ্ঠে বলে ওঠে, স্যার, আপনি কি ম্যামকে নিয়ে এখন চলে গিয়েছেন? না কেন? জলদি ওখান থেকে পালান। মেহরাব স্যার জেনে গিয়েছে যে ম্যাম পালিয়ে গিয়েছে। উনি ওনার গার্ডদের চারিদিকে ছড়িয়ে দিয়েছেন। উনিও বের হয়ে পড়বেন। ছেলেটি কথা বলতে বলতে হঠাৎ একটু আলগা হয়ে যায়। আনায়াসা সব কথাই শুনতে পেয়েছে। মেহরাবের কথা শুনে ভয়ে তার হৃৎপিণ্ড বের হয়ে আসার উপক্রম। ছেলেটি একটু অন্যমনস্ক হতেই আনায়াসা তার হাত কামড় দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর প্রাণপণে ছুটতে লাগে। ছেলেটি হতভম্ব মতো নিজের দিকে তাকিয়ে পড়ে। হঠাৎই ছেলেটি নিজের হুঁশে আসে আর এসেও আনায়াসার পিছুতে দৌড়তে থাকে। আনায়াসা এতক্ষণ ছেলেটির দৃষ্টি সীমানার বাইরে চলে গিয়েছে। ছেলেটি একটু দাঁড়িয়ে ফোনটা ধরে আছাড় মারে। সাথে সাথেই ফোনটা ভেঙে যায়। ছেলেটি হিংস্র কণ্ঠে বলে, শিট, আজকেও হাতছাড়া হয়ে গেল। এত প্ল্যান করে ওকে জেহরাইল ম্যানেজ থেকে বের করে আনলাম, আর ও হাতছাড়া হয়ে গেল। এরপরও ছেলেটি সেখান থেকে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের গাড়ি করে যায় আর ড্রাইভ করে সেখান থেকে বেরোনোর জন্য। আনায়াসা দৌড়ে দৌড়ে বেশ হাঁপিয়ে গিয়েছে। পেছনে তাকাতে দেখতে পায় কেউ নেই, তাই সে একটু দাঁড়িয়ে যায়।
বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এরকম দৌড় সে আগে কখনো দৌড়ায়নি, তাই এত হাঁপিয়ে গিয়েছে। হঠাৎই আনায়াসার চোখের উপর আলো পড়ে। আলোর তীব্রতা এতটাই বেশি যে আনায়াসা ঠিকমতো তাকাতে পারছে না। তবুও অনেক চেষ্টা করে সে তাকায়। দেখতে পায় বেশ অনেকগুলো গাড়ি তার দিকে এগিয়ে আসছে। আনায়াসা আর কিছু বুঝতে বাকি থাকে না যে গাড়িগুলো কার। আনায়াসা একবার আশপাশটা ভালো করে চোখ বোলায়। যে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে একটা বিশাল বড় ট্রাক দাঁড়িয়ে আছে। আনায়াসা তাড়াতাড়ি করে ট্রাকের কাছে যায়। ভেতরে ২ জন দম্পতি বসে আছে। আর একটা ড্রাইভার। হয়তো বাসা চেঞ্জ করে, তাই ট্রাকে বেশ অনেক জিনিসপত্র। ট্রাকের ইঞ্জিন চালু আছে। হয়তো এখনই ট্রাক চলতে শুরু করবে। আনায়াসা ট্রাকের কাছে গিয়ে জোরে জোরে ডাকতে থাকে। মেহরাবের গাড়ি এখনো তার কাছে পৌঁছাতে পারেনি। আনায়াসা এমন জোরে জোরে ডাকার ফলে একটা মাঝবয়সী লোক ট্রাক জানালা দিয়ে উঁকি দিয়ে বলে, "কি হয়েছে মেয়ে? এত রাতে তুমি এখানে কেন? আর এত জোরে জোরে ডাকছো কাকে?" লোকটি কথায় আনায়াসা হাঁপাতে হাঁপাতে বলে, "আমি কি বিপদে পড়েছি কাকা? আমাকে একটু সাহায্য করুন। কিছু লোক আমার পিছু করছে।" "কারা তোমার পিছু করছে?" "এত কিছু বলার সময় নেই কাকা। ওরা এক্ষুনি চলে আসবে। আমাকে একবার ধরে ফেলে সব শেষ হয়ে যাবে। আমি অনেক কষ্টে এই নরক থেকে বের হয়ে এসেছি কাকা। প্লিজ আমাকে সাহায্য করুন।" কথাগুলো আনায়াসা অস্থির কণ্ঠে বলে। "ঠিক আছে, ঠিক আছে।" বলেই লোকটি তার একপাশের দরজা খুলে দেয়। লোকটির পেছনে তার স্ত্রী বসে আছে। আনায়াসা সেখানে গিয়ে বসে। তারপর ট্রাকটা চলতে শুরু করে। আনায়াসা হাঁপ ছেড়ে বাঁচে। মেহরাব গাড়ির পাশ দিয়ে ট্রাকটা চলে যায়, কিন্তু মেহরাব বুঝতেও পারে না। সেই রাত থেকে মেহরাব আনায়াসাকে খুঁজছে। আনায়াসার কোনো লোকে সে ট্র্যাক করতে পারছে না। আনায়াসার কাছে একটা লকেট আছে যেটা মেহরাবের আনায়াসার জন্মের পর তাকে পুড়িয়ে রাস্তায় ফেলে চলে গিয়েছিল। লকেটটা মেহরাবের বাবা মিস্টার শেরিয়ান তাকে দিয়েছিলেন। লকেটের একটা ট্র্যাকার লাগানো ছিল। কারণ মেহরাব ছোট থেকেই খুব বদমেজাজি ছিল। বাড়ির একমাত্র ছেলে বলে কথা। একটু একটু কিছু হলেই রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যেত। আর তাকে খুঁজতে মিস্টার জেহরাইনকে বেশ ঝামেলা পোহাতে হতো। সেজন্য তিনি মেহরাবকে এই লকেটটা দিয়েছিলেন। আনায়াসার জন্মের কিছুক্ষণ পর একজন নার্স তাকে নিয়ে এনআইসিইউতে রেখে আসে। কারণ জন্মের সময় থেকে আনায়াসার একটা সমস্যা ছিল। আনায়াসাকে ২৪ ঘন্টা সেখানে রাখা হয়। মিসেস নওরিনকেও কেবিনে দেওয়া হয়েছিল, কিন্তু তার কোনো জ্ঞান ছিল না। নাভিদেই ডাক্তারকে বলে ঘুমের ইনজেকশন দিয়ে নওরিন খানকে ঘুম পাড়িয়ে রেখেছিল। আর সেই সুযোগ সে নিজের কাজটা হাসিল করে ফেলে। মেয়েরা সকলের চোখ ফাঁকি দিয়ে এনআইসিইউতে ঢুকে পড়ে। অবশেষে একা একা এই কাজ কখনোই করতে পারত না। নাভিদি চেয়েছিল মেহরাব যেন আনায়াসাকে একেবারের জন্য জানে মেরে ফেলে। তাই সে মেহরাবকে পেছন থেকে উস্কে দিয়েছিল যেন সে আনায়াসাকে শেষ করে দেয়। মেহরাবও নাভিদকে সন্দেহ করে না, কারণ নাভিদ তো তার সামনে এমন ভাব করেছিল যে আনায়াসা সত্যি সত্যিই তার মেয়ে। আর নাভিদ তো এটাই চাইছিল মেহরাব যেন তাকে আনায়াসার বাবা বলে মনে করে আনায়াসাকে মেরে ফেলে। তাছাড়াও মেহরাব তো নাভিদ আর নওরিন খান থেকে প্রতিশোধ নিতেই চায়। তাই তো সে আনায়াসাকে মেরে ফেলতে চায়। মেহরাবের বয়স তখন কেবল ১০। বয়স তো মাত্রই সংখ্যা। এই বয়সে সে যা যা সহ্য করেছে। প্রতিশোধের নেশায় তো যে কারোরই মাথা খারাপ হয়ে যেতে পারে। জেগে বসবে, এটাই স্বাভাবিক। প্রতিশোধের নেশা তার মাথায় এতটা জোরালোভাবে চেপে যায় যে সে মুহূর্তে সবকিছুই শেষ করে দিতে পারে সে। কিন্তু আনায়াসাকে কোলে নেওয়ার মাত্রই মেহরাব তার প্রতি এতটাই মায়া হয় যে সে আনায়াসাকে মারতে পারে না। আনায়াসা মেহরাবের নাজাদ আঙ্গুলগুলো নিজের ছোট ছোট হাতের মাঝে নিয়ে শক্ত করে চেপে ধরে। এমন মনে হচ্ছে যে আনায়াসা চায় না মেহরাব তাকে ছেড়ে কোথাও যাক। মেহরাব আনায়াসাকে কোলে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। সকল প্রাণী নাভিদেরই ছিল, তাই কেউ মেহরাবকে আটকালো না। নাভিদ ধরেই নিয়েছিল যে মেহরাব হয়তো আনায়াসাকে খুন করবে, আর নাভিদ তখন পুলিশ দিয়ে মেহরাবকে জেলে পুরে দেবে। ফলে তার রাস্তাও ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু নাভিদের সব প্ল্যান মেহরাব পানি ঢেলে দেয়। সে আনায়াসাকে না মেরে তাকে একটা ময়লার স্তূপে ফেলে দিয়ে আসে। আর আসার আগে সে আনায়াসার গলায় নিজের লকেটটা পরিয়ে দেয়। এই লকেটের নিচে একটা বাটন আছে, যেখানে যদি কেউ প্রেস করে তাহলে ট্র্যাকারটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। সেই বাটন পুনরায় প্রেস করলেও আবার ট্র্যাকারটা চালু হয়ে যাবে। আর আনায়াসা সেই ছেলেটির সাথে ধস্তাধস্তির সময় কোনোভাবে সে বাটন প্রেস হয়ে ফেলে, যার ফলে ট্র্যাকারটা বন্ধ হয়ে যায়।
আর মেহেরাবও তারকে আর ট্রাক করতে পারে না। এতদিন তো মেহেরাব এই ট্র্যাকারের মাধ্যমে আয়েশাকে নজরে রাখতো, কিন্তু এখন তো সেই ট্র্যাকারও বন্ধ। পূর্ব দিগন্ত সূর্য উঠেছে বেশ অনেকক্ষণ আগেই। মেহরাব নিজের বেডের উপর বেঘুরে ঘুমাচ্ছে বললে ভুল হবে। তাকে হাই ভোল্টেজের ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা আছে। রুমের প্রত্যেকটা জিনিস এলোমেলো হয়ে আছে। জায়গায় জায়গায় কাঁচের টুকরো পড়ে আছে। মেঝের উপর আছে দামি অ্যান্টিক ঘড়িও ভেঙে চুরে চুরমার হয়ে পড়ে রয়েছে, যেটা তার খুব পছন্দের। সে পছন্দের ঘড়িটা সে নিজের হাতে ভেঙে ফেলেছে। এছাড়া পুরো রুমটার তছনছ করে আছে। রাতে যখন আয়েশাকে তন্ন করে কোথাও খুঁজে পায়নি, তখন ম্যানশনে এসে নিজের রুমে সবকিছু ভাঙচুর করেছে মেহরাব। রাগের চোটে মেহরাব আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। মেহরাব রীতিমতো পাগলমনি শুরু করে দিয়েছে। এতটাই চাপ নেওয়ায় আবারও তার মাথা যন্ত্রণা শুরু হয়েছে। যন্ত্রণা চোটে সে মেঝেতে লুটিয়ে পড়ে। ফলস্বরূপ কাঁচের টুকরোগুলো তার শরীরে বিঁধে যায়। শেষে উপায় না পেয়ে মেহরাবের বিশ্বস্ত গার্ড ফারদিন নওশাদকে আসতে বলে। ফারদিন নওশাদ নাবিল নওশাদের একমাত্র ছেলে আর মেহরাবের সবচেয়ে কাছের বন্ধু। ফারদিন নওশাদ পেশায় একজন নিউকোলজিস্ট। মেহরাবের বিশ্বস্ত গার্ডের ফোন পেয়ে সে জেহরাইল ম্যানসে চলে আসে। মেহরাবের এমন রূপ ফারদিস এর আগে কখনোই দেখেনি। সে মেহরাবকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু বিফলে যায় সবই। যার ফলে সে মেহরাবকে একটা হাই ভোল্টেজের ঘুমের ইনজেকশন পুশ করে দেয়। ঘুমের ইনজেকশনে পুশ করতে মেহরাব ঢলে পড়ে গভীর ঘুমে। তা মেয়ে আমার তো ঢাকা চলে আসলাম। তুমিও কি আমাদের সাথেই থাকবে নাকি? লোকটির কথায় আনায়াসে কিছুটা ইতস্তত বোধ করে বলে, না, আমি চলে যাব। তখন লোকটির স্ত্রী বলে, না না, তুমি যেও না। তোমার মুখে সবটাই তো শুনলাম। যদি ছেলে তোমাকে আবারও ধরে ফেলে, তার থেকে ভালো তুমি বরং আমাদের সাথেই থাকো। ওনার কথায় লোকটি ওনার একটু সাইডে নিয়ে গিয়ে চাপ সরে বলে, নাবিলা, তুমি কি করছো এটা? এই মেয়েকে আমাদের সাথে কেন থাকতে বলছো? তুমি জানো মেহরাব জেহরাইল কতটা সাংঘাতিক ছেলে? ও যদি কোনোভাবে জানে যে এই মেয়েকে আমরা আমাদের কাছে আশ্রয় দিয়েছি, তাহলে আমাদেরকে একদম জানে মেরে দেবে। তুমি কেমন মানুষ বলো তো? মেয়েটা অসহায় হয়ে আমাদের কাছে এসেছে, ওকে সাহায্য করবে কিনা একা একা ছেড়ে দেবে বলছো? আজকে যদি আমাদের মেয়ে থাকতো এমন একটা জায়গায়, তুমি কি পারতে এমনটা বলতে? শোনো, যে পড়ে কারোর সাহায্য করার কোনো প্রয়োজন নেই। এতে বিপদ বাড়বেই, কমবে না। তুমি চুপ করো। তো মায়াবী একটা মেয়ে, ওকে এভাবে বিপদে ফেলে দেবো? জানোই তো দুনিয়াতে কতটা নিষ্ঠুর। ও যদি কিছু হয়ে যায়, নিজেকে ক্ষমা করতে পারবো না আমি। খুব দয়ার সাগর হয়ে এসেছো এখানে। যা ইচ্ছে করো, পরে বিপদে পড়লে আমাকে একদম বলতে আসবে না। আনাসা বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে তার এখানে থাকাটাও ওনাদের পছন্দ হচ্ছে না। তাই আনাসা তাদের কাছে গিয়ে মাথা নিচু করে বলে, আমার এখানে থাকতে হয়তো আপনাদের সমস্যা হবে। আমি চলে যাব। এই এত বড় পৃথিবীতে আমার মাথা গোঁজার কি কোনো জায়গা হবে না? অবশ্যই হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমার কাছে তো কিছুই নেই যা দিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। লোকটার দৃষ্টি হঠাৎ নেমে যায় আয়েশার গলার লকেটে। সূর্যের আলো পড়তেই ব্লু ডায়মন্ডটা তীক্ষ্ণ নীল আগুনের মতো জ্বলে উঠল। সমুদ্রের গভীর নিষ্ঠুর অন্ধকার যেন জমে আছে তার ভিতর। এক মুহূর্তে বোঝা যায় এটা শুধু সাধারণ লকেট না, এটা কারো ক্ষমতার সিলমোহর। লোকটিকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আনা একটু অপ্রস্তুত হয়ে যায়। মেহরাবের জ্ঞান ফিরেছে ১ ঘন্টা হতে চলল। জ্ঞান ফেরার পর থেকে সে এক মুহূর্ত বসে থাকেনি। সে নিজের লোক লাগিয়েছে চারিদিকে। বিভিন্ন জায়গায় ফোন করে বলে দিয়েছে আনাসের কোনো খোঁজ পেলেই যেন তাকে জানানো হয়। কিন্তু এখনো পর্যন্ত কেউ আনাসের কোনো খোঁজ এনে দিতে পারেনি। চিন্তা আর রাগে মেহরাবের মাথাটা ফেটে যাচ্ছে। মেহরাবের মনের ভেতর এক অজানা ভয় দানা বেঁধেছে। কিন্তু মেহরাব জেহরাইল, তার মনে ভয়, এই কথাটা একদম বেমানান। মেহরাব তো আনাসের উপর রাগ করতে চাইছে। রাগে তাকে খুন করে দিতে মন চাইছে। তাহলে সে রাগের জায়গায় এত ভয় কেন পাচ্ছে? তখনই ফারদিন রুমে প্রবেশ করে। ফারদিন মেহরাবের কাঁধে হাত রেখে বলে, ওই মেয়ের জন্য এত চিন্তা করছিস কেন তুই? মেহরাব বসা থেকে উঠে ফারদিনের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আনার বাইরের দুনিয়া সম্পর্কে কোনো ধারণাই নেই। এই নিষ্ঠুর পৃথিবীতে ওর মতো বোকা সহজ সরল মেয়েকে মানুষ জন্তুর মতো ছিঁড়ে খাবে। আমার আনাকে ওরা জন্তুর মতো ছিঁড়ে খাবে। আমি থাকতে কেউ ওকে স্পর্শ করবে সেটা আমি হতে দেবো না। ও শুধু আমার। ওকে মারার অধিকারও আমার, ওকে আগলে রাখার অধিকারও আমার। অন্য কেউ ওকে স্পর্শ করলে তাকে আমি জ্যান্ত কবর দেব।
কথাগুলো হিংস্রভাবে বলে মেহেরাব। মেহেরাব যে কি বলছে সেটা সে নিজেও বুঝতে পারছে না। তার মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে আয়েশার চিন্তায়। ফারদিন বলে, মেহেরাব তুই না মেয়েটাকে প্রতিশোধ নেওয়ার জন্য নিজের কাছে এনেছিস? তাহলে ওর জন্য এত চিন্তা কেন হচ্ছে তোর? ওর ক্ষতি হলেই বা তোর কি? তোরই তো ভালো। ও মরুক আর বাঁচুক তাতে তোর কি আসে যায়? ফারদিনের শেষের কথাটা মেহেরাব একদম পছন্দ হয় না। সে রাগের চোটে ফারদিনের গলা চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, ও মরুক বা বাঁচুক মানে কি? তোর খুব প্রিয় জিনিস যদি তোর কাছ থেকে হারিয়ে যায় তাহলে তুই কি করবি? তোর চিন্তা হবে না? ছাড় আমাকে মেহেরাব, আমার দম বন্ধ হয়ে আসছে, ছাড়। মেহেরাব ফারদিনের কথা শুনে তাকে ছেড়ে দেয়। ফারদিন কাশতে কাশতে কাউচে বসে পড়ে। আমার রুম থেকে এক্ষুনি বের হয়ে যা ফারদিন। তুই আমার খুব কাছের বন্ধু, আমি চাই না তোকে আঘাত করতে। ফারদিন আর থাকে না, সে দ্রুত রুম ত্যাগ করে। এই রুমে থাকলে সত্যি সত্যি মেহেরাব তাকে আঘাত করতে পারে, কারণ এখন তার মাথা ঠিক নেই। কি করতে কি করেছে সে বুঝতে পারছে না। তার শুধু একটাই ভয় বারবার হচ্ছে, যদি কেউ তার আনাকে স্পর্শ করে, কেউ যদি আনার কোনো ক্ষতি করে দেয়। এই মেয়ে, তুমি ওই ব্লু ডায়মন্ড পেন্ডেন্টটা কোথায় পেয়েছো? তোমাকে দেখে তো মনে হয় যে তুমি এটা কিনতে পারবে। এই পেন্ডেন্টটা তো অনেক দাম মনে হচ্ছে। কোথায় পেলে তুমি এটা? আয়েশা নিজের গলায় হাত দেয়। আয়েশা ফর্সা গলায় ব্লু ডায়মন্ড পেন্ডেন্টটা চকচক করছে। তখনই লোকটি আবার বলে, কি হলো, চুপ আছো কেন? কোথায় পেলে পেন্ডেন্টটা? এই, তুমি আবার চুরি করোনি তো? আয়েশা নিজের গলার লকেটটা চেপে ধরে বলে, না, আমি কেন এটা চুরি করতে যাব? এটা তো আমার, জন্মের পর থেকে এটা আমার গলায় আছে। না না, তুমি মিথ্যা বলছো। এটা কোনো সাধারণ ঘরের ছেলে মেয়েদের জন্য কেনার সাধ্য নেই। কে তুমি? কি তোমার পরিচয়? আমাদেরকে মিথ্যা বলে আবার কোন বিপদে ফেলতে চাইছো না তো? আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। জ্ঞান হওয়ার পর থেকে আমি এই পেন্ডেন্টটা নিজের গলায় রেখেছি। তুমি মেয়েটার সাথে এমন ব্যবহার কি করে করতে পারো? এই, তুমি একদম চুপ করো। এ কোনো সাধারণ ঘরের মেয়ে না। এ মেয়ে বের হয়ে যাও আমার বাড়ি থেকে। তোমাকে আমি এখানে কিছুতে থাকতে দেবো না। এখানে থাকলে আমাদের বিপদ হতে পারে। তুমি নিশ্চয়ই বাড়ি থেকে পালিয়ে এসেছো, তাই না? আমি তো আপনাদের সবটাই খুলে বললাম। তারপরে কেন আমাকে বিশ্বাস করছেন না আপনি? আমি আর একটা কথা শুনতে চাই না। এই, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হও। তাড়াতাড়ি বের হও। ওর সাথে এমন করো না। মেয়েটা একা একা কোথায় যাবে বলো? তা আমি কি জানি ও কোথায় যাবে? যেখানে খুশি যাক, কিন্তু আমার থেকে দূরে যাক, এ বাড়ি থেকে দূরে যাক। বলে লোকটি আয়েশার হাত ধরে তাকে বাড়ি থেকে বের করে দেয়, আর তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আনাসা এখন খুব কাঁদতে ইচ্ছে করছে। এভাবে একা একটা মেয়ে সে কোথায় যাবে? তার উপর বাইরের দুনিয়া সম্পর্কে তার কোনো ধারণা নেই। আনাসা ধীর পায়ে হাঁটতে লাগে। এখন দুপুরের সময়। মাথার উপর সূর্যটা একদম খাড়া হয়ে উঠেছে। বেশি গরম না হলেও মাথার উপর সূর্যের তাপ আনাসা সহ্য হচ্ছে না। আনাসা হাঁটতে হাঁটতে একটা বড় গাছের নিচে এসে থামে। আর হাঁটতে পারছে না সে। পানি পিপাসাও পেয়েছে খুব। আনাসা গিয়ে সেই গাছের নিচে বসে পড়ে। গাছের সাথে হেলান দিয়ে নীল আকাশটা দেখছে সে। তুলার মতো সাদা মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে শরতের নীল আকাশে। এতগুলো বছর সে খুব বন্দী হয়েছে। প্রথমে শিরিনের কাছে, তারপর মেহেরাবের কাছে। প্রকৃতি এত সুন্দর মনোরম দৃশ্য তার দেখা হয়ে ওঠেনি সে বন্দি জীবনে। কিন্তু এখন সে মুক্ত, বন্দিনী জীবন থেকে মুক্ত। এখন সে নিজের মতো ঘুরে বেড়াবে। এখন সে স্বাধীন। কথাটা ভাবতে আনায়াসের ঠোঁট জুড়ে এক প্রশস্ত হাসি ফুটে উঠল। পর মুহূর্তে মনে পড়ে যায় মেহেরাবের কথা। তার কথা ভাবতে আনায়াসের বুকের ভেতরে একটা মোচড় দিয়ে ওঠে। হঠাৎ করে মেহেরাবের জন্য তার কষ্ট হতে লাগলো। কিন্তু তার তো এমন হওয়ার কথা না। সে তো চাইছিল মেহেরাব বন্দি থেকে মুক্তি পেতে। তাহলে মেহেরাবকে ছেড়ে আসতে তার এত কষ্ট হচ্ছিল কেন? দূর, আমি কি ওই ছেলের কথা ভাবছি কেন? ভালোই হয়েছে। এখন তো আমি স্বাধীন। নিজের মন মতো ঘুরবো ফিরবো। কেউ আমাকে বাধা দিতে পারবে না। কিন্তু তার আগে নিজের থাকার জন্য একটা জায়গা খুঁজতে হবে। আয়েশা ভাবার মাঝেই সেই মহিলা তার সামনে এসে দাঁড়ালো। তিনি আয়েশাকে উদ্দেশ্য করে, চলো মা, আমার সাথে আমাদের বাড়িতে চলো। আয়েশা জিজ্ঞাসু দৃষ্টিসূচক মহিলাটির দিকে তাকায়। মহিলা হাসি কণ্ঠে বলে, তোমার আঙ্কেল তোমাকে থাকতে দিতে রাজি হয়েছে, চলো। একা একটা মেয়ে ভাবে রাস্তায় রাস্তায় ঘোরা একদমই ভালো না। বলেই মহিলাটি আনায়াসের হাত ধরে তাকে দাঁড় করায়। আনায়াসা ওনার সাথে যেতে লাগলো। ঘুটঘুটে অন্ধকার রুমে বেডের উপর নিস্তেজ হয়ে পড়ে আছে আনায়াসা। হাতে সেই গরম হাত করা। অবশ্যই এখন আর গরম নেই। বেডের সাথে দুইটা হাত হাত করা দিয়ে বাঁধা। অতীতের কথাগুলো মনে আসতে আনায়াসা চোখ মেলে তাকায়। চারপাশে এত অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। আনায়াসা হাত নড়াতেই ব্যথা কুঁকড়ে ওঠে। চোখে জমা হয় মুখ টানার মতো অশ্রু।
গলা বেয়ে টপটপ করে পানি গড়ে পড়ছে। যতই সে মেহরাবের থেকে পালানোর চেষ্টা করুক না কেন, শেষ পরীক্ষা আর হলো কই? হঠাৎই রুমের দরজা খুলে গেল। আনাসা দেখার চেষ্টা করল না, কারণ সে জানে এটা মেহরাবই। এখন যে মেহরাব তার সাথে ঠিক কি করবে, এটা ভেবে তার বুকের ভেতর কেঁপে উঠছে। রুমে একটা হালকা লাল রঙের ড্রিম লাইট জ্বলিয়ে মেহরাব আনাসার একদম কাছে চলে আসে। মেহরাবের চোখজোড়া লাল হয়ে আছে, যা এই আবছা আলোতেও আনাসা বুঝতে পারছে। মেহরাবের মুখ থেকে অ্যালকোহলের গন্ধ আসছে। অ্যালকোহলের গন্ধ নাকে আসতে আনাসার পেটের ভেতর নাড়িভুড়ি গুলো পাক দিয়ে ওঠে। নীরব আনাসার কোমল ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে চেপে ধরে আর একটা হিমশীতল কণ্ঠে বলে, একদম উল্টোপাল্টা কিছু করবি না। আগের বারের চড়ের কথা নিশ্চয়ই মনে আছে? এবারের থেকেও বেশি কিছু হবে। আনাসা বমি আসছে। মেহরাবের কথা শুনে যেন সব চেপে আসছে। নীরব আনাসার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে কানে লতিতে গুজে দেয়। এরপর মুখের উপর হাত বোলাতে বোলাতে বলে, কতগুলো দিন তোকে ছুঁইনি, কতগুলো মাস তুই আমার থেকে দূরে ছিলি। মেহরাব একটু থেমে আবার বলে, কি লাভ হলো বল? সেটা আমার কাছে আসতে হলো তোকে। বলেছিলাম না যে আমি তোর শেষ ঠিকানা? তুই যেখানে যাস না কেন ফিরে তোকে এই মেহরাবের কাছে আসতে হবে। তুই আমার, শুধুই আমার, তাই তোকে আমার কাছেই বারবার ফিরতে হবে। বলেই হঠাৎ করে আনায়সার চোয়াল খুব শক্ত করে চেপে ধরে মেহরাব। আনায়সা ব্যথার চোটে হাত নড়াতে যায়, ফলে ফসকে পড়ে যায়। হাতের হাতকড়ার সাথে ঘষা খেয়ে হাতটা চমকে ওঠে। চামড়াগুলো জ্বালা যন্ত্রণাতে আছড়ে পড়ে। কেন পালাতে গেলি বলতো আনাও? তুই না পালালে তো আমি এতটা খারাপ হতাম না তোর সাথে। তুই আমার থেকে পালিয়ে গিয়েছিলি, এই জেহরার প্যালেস থেকে পালিয়ে গিয়েছিলি। বাইরে নিশ্চয়ই তোকে অনেক ছেলেই দেখে ফেলেছে। নিশ্চয়ই তাদের মনে তোকে নিয়ে কুচিন্তা এসেছে। কেন তোকে ওরা দেখবে? বলেছিলাম না তোকে যে যারা দেখবে তোকে, কাউকে আমি ছাড়বো না। আর সাথে তোকেও নরক যন্ত্রণা সহ্য করতে হবে। তোর মুক্তি নেই এই মেয়েরা জেহরার থেকে। সারা জীবন তুই আমার, আমার রক্ষিতা তুই। বলে মেয়েরা বানাসার চোয়াল ছেড়ে জোরে জোরে হাসতে থাকে। হঠাৎ করে হাসি থামে, সে আনার ওপর উঠে পড়ে আর আবার শুরু করে তার সে পাশবিক নির্যাতন। ক্ষুধার্ত জন্তুর মতো সে আনাসার উপর ঝাঁপিয়ে পড়ে। আনাসার হাত দুটো বাঁধা, যার ফলে সে মেহরাবকে আটকাতে পারছে না। মেহরাব আগের থেকেও বেশি অ্যাগ্রেসিভ আর হিংস্র হয়ে গিয়েছে। আনাসা চিৎকার করছে, খুব জোরে জোরে চিৎকার করছে ছাড়া পাওয়ার জন্য। তার চিৎকার রুমের বাইরে অব্দি যাচ্ছে। তার চিৎকার যতটা যন্ত্রণাদায়ক ছিল যে সে কারোরই বুক কাঁপতে বাধ্য। কিন্তু কারোই মেহেরাবকে আটকাতে সাহস করে না। সবাই শুনেও না শোনার ভান করে নিজেদের মতো কাজ করে যাচ্ছে। আনাসার কঠোর হচ্ছে দেখেও মেহেরাব একটু দয়া হচ্ছে না। একটু প্রাণটার উপর। মেহেরাব নিজের কাজ শেষ করে রুম থেকে বের হয়ে যায়। আগে আনায়াসা যে রুমে থাকতো মেহেরাব তাকে সেই রুমে না নিয়ে অন্য একটা রুমে রেখেছে। বলা যেতে পারে এটা একটা টর্চার সেল, যেটা মেহেরাব শুধুমাত্র আনায়াসার জন্য স্পেশাল হয়ে বানিয়েছে। আনায়াসা তার থেকে পালানোর সাহস দেখিয়েছে, দেখেছে বলে ভুল হবে। তার রাজত্ব থেকে পালিয়ে গিয়েছিল, তাই তাকে তো আর যেন তেন শাস্তি দিতে মেহেরাব দেবে না, তিলে তিলে শেষ করবে মেহেরাব তাকে। এত কিছু সহ্য করে আনায়াসা এখানে নিজের জ্ঞানে আসছে। মেহেরাব নিজের কাছ থেকে শেষ করে অনেক আগে চলে গিয়েছে। আনায়াসার হাত দুটো এখনো বাঁধা। আনায়াসা একবার সেদিকে তাকাতে, তারপর উপরের দিকে তাকায়। ঘাড় ঘোরাতে খুব কষ্ট হচ্ছে। চোখ ভর্তি পানি, তার মনে হচ্ছে টোকা দিলেই গড়িয়ে পড়বে তার গোলাপি গাল বেয়ে। মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, নাকের ডগাও ফুলে আছে অতিরিক্ত কান্নার ফলে। হঠাৎ করে আনায়াসা কাদা ঠোঁটে করে হাসি ফুটে উঠল। এই হাসিতে কোনো সুখ নেই, শুধু আছে বুক ভরা হাহাকার আর্তনাদ আর অসীম যন্ত্রণা। এই যন্ত্রণা কবে শেষ হবে? আদৌ কি শেষ হবে নাকি, তা অনায়াসা জানা নেই। আস্তে আস্তে আনায়াসা কাঁদতে শুরু করে। জোরে জোরে কাঁদতেও পারছে না, তলপেটে সহ সারা শরীরে প্রচণ্ড ব্যথায় টনটন করছে। কাঁদতে কাঁদতে সে ভাবতে লাগে কত ছোটা মাসের কথা। কতই না খুশি ছিল সে, একদম মুক্ত পাখির মতো ছিল। যখন ইচ্ছে বাইরে যেতে পারত। সে ৬ মাস হয়তো তার জীবনে সুখের সময় ছিল। সবই ঠিকই বলে, সুখের সময় দ্রুত ফুরিয়ে আসে, অবিবাহিত হয় খুবই দ্রুত, এর চিরস্থায়ী হয় না। আনায়াসার সুখের সময় খুব সীমিত ছিল। এবার থেকে যায় তার যন্ত্রণার দিনগুলো শুরু হবে। আর আহাজারি আর আর্তনাদ, কিন্তু কেউ দেখবে না সেটা। তার ভাবনার মাঝে মেয়েরা এসে তার হাত কড়া খুলে দিয়ে তার হাত ধরে জোরে জোরে বেডি থেকে নামায়।
এত জোরে হাত ধরে টান দিতে তার পুরো শরীর সহ আনাশা আত্মারাম পর্যন্ত কেঁপে ওঠে। আনাশার চোখগুলো আবারও ভিজে যায়। সে ব্যথা নিচে পড়ে যায়। মৃদু চিৎকার করে ওঠে। দাঁড়ানোর শক্তি পর্যন্ত হচ্ছে না, কিন্তু নির্দয় মেহেরাব তাকে সেইভাবেই টানতে, টানতে নিয়ে যেতে লাগলো। আনিশা কাঁদতে, কাঁদতে বলে, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার খুব কষ্ট হচ্ছে। এভাবে আমাকে টেনে, টেনে নিয়ে যাবেন না।" মেহেরাব এক মুহূর্তের জন্য আনায়াসার করুণ কণ্ঠ শুনে থমকে যায়। কিন্তু পর মুহূর্তে নিজের মনকে বুঝিয়ে নেয়, আবারও আনায়াসাকে দাঁড় করায়। আর হাত ধরে টানতে লাগলো। আনায়াসার মনে হচ্ছে তার জানটা কেমন যেন এক্ষুনি বের হয়ে যাবে। মেয়েরা আনায়াসাকে নিয়ে পেছনে চলে যায়। ধাক্কা দিতে হাতটা ছেড়ে দেয়। তাল সামলাতে না পেরে আনায়াসা আবার পড়ে যায়। মেহরাব খুব গম্ভীর স্বরে বলে, "এক্ষুনি আমার জন্য রেস্টুরেন্ট আলমেলিস বানাও। আমার খিদে লেগেছে। ৩০ মিনিটের মধ্যে যেন খাবারটা রুমে চলে যায়। তোর সময় এখন থেকে শুরু হচ্ছে। ৩০ মিনিট থেকে ১ সেকেন্ডও এদিক ওদিক হলে তোর খবর আছে।" বলে মেহরাব কিচেন থেকে বের হয়ে যায়। আনাসা এখনো কিচেনের মেঝেতে পড়ে আছে। কিচেনের কোনো মেড নেই, কারণ মেহরাব তাদের সবাইকে ছুটি দিয়ে দিয়েছে। এখন থেকে আনায়াসাই তার জন্য রান্না করবে। ৩০ মিনিটের মধ্যে ২০ মিনিট ইতিমধ্যে চলে গিয়েছে, কিন্তু আনায়াসা এখনো সেখানেই নিজের তলপেট চেপে ধরে বসে আছে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আনায়াসা বড়, বড় শ্বাস ফেলে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। ধীরে, ধীরে চোখ খোলা পুরো কিচেনে বোলায়। ধবধবে সাদা মার্বেলের ফ্লোর, দেয়াল জুড়ে ব্ল্যাক মেটাল ক্যাবিনেট, হ্যান্ড-কোল্ড ব্রাশ, সিলেট। কোনো অতিরিক্ত সাজগোজ নেই, কিন্তু প্রতিটা জিনিস নিখুঁতভাবে ঠিকঠাক জায়গায় দেওয়া। সিলিংয়ে ঝোলানো আছে সফট লাইট, আলো সরাসরি চোখে লাগে না, তবু পুরো কিচেনে এতটাই গভীর বিলাসী ছোঁয়া দিচ্ছে। মাঝখানে বিশাল আইল্যান্ড লাউঞ্জটা কালো গ্রানাইট পাথরে এত চমকাচ্ছে যে আলো পড়লে নিজের প্রতিছবি দেখা যাবে। তার ওপর সাজানো কাচের বোতল, অলিভ অয়েল, বিদেশি মসলা আর সিলভার নাইট সেট। ছুরিগুলো সারিবদ্ধ, নিখুঁতভাবে পালিশ করা, যেন রান্নার জন্য প্রস্তুতনের জন্য রাখা হয়েছে। এক কোণায় বিল্ট ইন ওয়াইন কুলার, লাল আর সাদা ওয়াইন। বোতলগুলো নরম আলোয় ঝলমল করছে। বাতাসে হালকা কফি আর মসলার গন্ধ মিশে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পুরো কিচেনটা নিস্তব্ধ। এত বড় জায়গা অথচ কোনো এলোমেলো কিছুই নেই। প্রতিটি প্লেট, প্রতিটি গ্লাস, প্রতিটা সরঞ্জাম নিজের নির্দিষ্ট জায়গায় রাখা আছে। যেন এখানে শুধু রান্না হয় না, এখানে নিয়ন্ত্রণ থাকে, শৃঙ্খলা থাকে, ক্ষমতা এবং এক অদৃশ্য উপস্থিতি থাকে। আস্তে, আস্তে আনায়াসের তলপেটের ব্যথা পুরো পায়ে ছড়িয়ে পড়ে। আনায়াসা দেওয়ালের সাথে আরেকটু ভালো করে হেলান দিয়ে বসে ঠোঁট চেপে ব্যথা সহ্য করতে থাকে। কিচেনের এক পাশ জুড়ে বড় কাঁচের জানালা রয়েছে। মেঝে থেকে প্রায় ছাদ পর্যন্ত উঠে গেছে। বাইরে তাকালেই দূরের মনোরম দৃশ্য চোখে পড়ে আনায়াসার। সবুজে ঢাকা ল্যান্ডস্কেপ, গোলাপি আভায় রাঙানো আকাশ আর হালকা বাতাসে দুলতে থাকা গাছের পাতা। আনায়াসা টলমল চোখে সেদিকে তাকিয়ে আছে। তার আর বাঁচতে ইচ্ছে করছে না। কিন্তু সে তো আত্মহত্যা করতে পারবে না। কারণ আত্মহত্যা করা যে মহাপাপ। এই দুনিয়ায় যেই মরণ যন্ত্রণা সহ্য করতে পরকালে গিয়ে আত্মহত্যা করার শাস্তি সে কিভাবে সহ্য করবে? দুনিয়ার কষ্টই তার সহ্য হচ্ছে না। জাহান্নামের কষ্ট তো এর থেকেও বেশি। মিস্টার নাভিদ শেখ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো নেই। আর ভালো থাকবেনই বা কিভাবে? আপনার আদরের মেয়েকে যে আমি ভালো রাখিনি, নরক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাকে। নিজেদের করা পাপের শাস্তি আপনার আদরের সন্তান পাচ্ছে। ছবিগুলো নিশ্চয়ই দেখেছেন। কেমন লাগলো নিজের চোখে নিজের আদরের মেয়ের বিক্ষত শরীরখানা দেখে? বলে অট্টহাসিতে ফেটে পড়ে মেহেরাব। ফোনের পাশ থেকে নাভিদের গলা ভেসে আসে। সে ভয়ার্থক কণ্ঠে বলে, মেহেরাব, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। দাও না বাবা। ওর কোনো ক্ষতি করো না। প্লিজ ওকে ছেড়ে দাও। মেহেরাব হিংস্র কণ্ঠে বলে, ছেড়ে দেব? এত সহজে তো ছেড়ে দেব না। আপনার আদরের মেয়েকে আমি আমার আম্মু আর আপুর সাথে যা করেছি সেটার প্রতিশোধ নিতে। তো আমি আনাকে এত সহজে ছেড়ে দেব না। নাভিদ অস্থির কণ্ঠে বলে, তুমি তো আমাদের থেকে প্রতিশোধ নিতে চাও, তাহলে ওকে কেন কষ্ট দিচ্ছ? ওকে ছেড়ে দাও। ওর তো কোনো দোষ নেই। দোষটা আমার পরিবারের কারোরই ছিল না। তারা তো নির্দোষ ছিল। তাহলে তাদেরকে কেন এত নির্মমভাবে খুন করলি? নাভিদ আর কিছু বলতে যাবে তার আগে মেহেরাব তার মুখের উপর ফোনটা কেটে দেয়। আনায়াসার ওপর টর্চার করার পর মেহেরাব কিছু ছবি নাভিদের ফোনে পাঠায়। মেহেরাবের ফোন কাটার সাথে, সাথে নাভিদ পায়ের ওপর পা তুলে মেহেরাবের পাঠানো ছবিগুলো দেখতে থাকে। রনির খান তার পাশেই চেয়ারে বসে মুখ বাঁধা অবস্থায় বসেছিল। ওনার সামনেই নাভিদ মেহেরাবকে কল করেছিল আর ভয় পাওয়া নাটক করছিল। নাভিদ ছবিগুলো দেখে ফোনটা নওরিন খানের দিকে ঘোরায়।
নরেন খান মেয়ের অবস্থা দেখে কেঁদে ফেলে। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু মুখ বাথায় কিছুই বলতে পারছেন না। নাভিদ হঠাৎ বলে, একটা কথা কি জানো নওরিন? তোমার মেয়ে না তোমার মতো সুন্দর, বুঝছো? না, না, তোমার মতো না। তোমার থেকেও বেশি সুন্দর। হাতগুলো দেখো। হাত দেখেই বোঝা যাচ্ছে। নরেন খান নামিতার চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে আনিশাকে ভোগ করার লালসা। এখন তার খুব আফসোস হচ্ছে, কেন তার মেয়েটা এত সুন্দর হতে গেল। তার সৌন্দর্যের জন্য আজকে তার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গিয়েছে। এখন হয়তো তার মেয়েটার জীবনও তার মতোই হবে। তবে তোমার মেয়ের চেহারাটা আমি দেখতে পাইনি। মেয়েরাব আনায়াসাকে নিয়ে এতটাই পজিটিভ যে ছোট থেকে তার পেছনে লেগে থাকতো। সবসময় তোমার মেয়েকে চোখে চোখে রাখতো মেহেরাব। এমনভাবে পাহারা বসিয়ে রেখেছিল যেন আনায়াসার ব্যক্তিগত সম্পদ। নিজের রক্ষিতার ব্যাপারে কেউ যে এতটা পসেসিভ হয় সেটা আমি মেহেরাবকেই প্রথম দেখলাম। কিছুক্ষণ থেকে নাফিদ আবার বলে উঠল, যাকে আর কিছুদিনই তো ব্যাপার। এরপর মেয়েরাব বিয়ে হবে, আর মেহেরাবের বিয়ের আগেও আনায়াসাকে একদম জানে মেরে ফেলবে। এমনিতেও তোমার মেয়ের ওপর ও যা টর্চার বেশি দিন মনে হয় না রাখবে। আনায়াসা এই পৃথিবীতেই থাকবে না। আর যদি তোমার মেয়ে নাও মরে, আমি তো আছি। তোমাকে আর তোমার মেয়েকে বুঝেই নাও আমি কি বলতে চাইছি, বলে হাসতে লাগে নাফিদ। নাভিদের কথাগুলো শুনে নরেন খানের ঘৃণায় গা গুলি আসে। একটা মানুষ কতটা নিচে নামতে পারে! কতগুলো মেয়ের জীবন ধ্বংস করেছে নাভিদ, নিজের স্ত্রীকে পর্যন্ত ছাড়েনি এই জানোয়ারটা। তাকেও শেষ করে দিয়েছে। একটা নিষ্প্রাণ কে অল্প বয়সে ঝরিয়ে দিয়েছে এই নাভিদ। মেহেরাবের ব্যাপারে শুনেও নওরিনের খানের আরো বেশি ভয় লাগছে। তার জানের পানি শুকিয়ে যাচ্ছে। মেহেরাব তার মেয়েকে নিজের রক্ষিতা বানিয়ে রেখেছে। মেহেরাব কি তাহলে সত্যি সত্যি তার নির্দোষ মেয়েটাকে জানে মেরে ফেলবে? নাভিদ হাসি থামিয়ে আবার বলে, চিন্তা করো না নওরিন, শুধু মেহেরাবকে একা বাঁচিয়ে রাখবো না, তোমাদের তিনজনকে একে একে দুনিয়া থেকে বিদায় করে দেব। তোমাদের পরিবার আর কাউকে আমি আর বাঁচিয়ে রাখতে চাই না। মেহেরাবকে বিদায় করার ব্যবস্থাও হয়ে গিয়েছে। বেচারা ওর মেন্টাল অবস্থা আমি এতটাই খারাপ করে দেব যে ও ভুলেই যাবে ও মেহেরাব জেরায়েল। অর্ধেক তো খারাপ করেই দিয়েছি, এখন বাড়তি অর্ধেকও বাকি। বাঁকা হাসে নাভিদ। মেহেরাব রকিং চেয়ারে বসে আছে, দুই হাতের আঙুলের ডগা দিয়ে কপাল ঘষছে। একটা বিষয় তাকে খুব বেশি ভাবাচ্ছে। সে আনারসের উপর এত টর্চার করে সেটা জানার পরও নাভিদ তেমন কিছুই করছে না। কোনো বাবা কি নিজের মেয়ের এমন অবস্থা মুখ বুজে সহ্য করতে পারে? তাহলে নাভিদ কেন কোনো স্টেপ নিচ্ছে না তার বিরুদ্ধে? কেন সে মেহরাবের থেকে আনাসিকে মুক্ত করতে আসছে না? এখানে বড় কোনো একটা ঘাবলা আছে, যেটা মেহরাবের অজানা। কিন্তু মেহরাবকে তো তা জানতেই হবে। কি ব্যাপার আছে যেটা তার পিঠ পিছে করছে? নাভিদ তো কিছু একটা লুকাচ্ছেই। আচ্ছা, আনা নাভিদ শেখের অবৈধ সন্তান বলে কি নাভিদ শেখ জানালো কোনো অ্যাকসেপ্ট দিচ্ছে না? না, না, অবৈধ হলে বা কি, নিজের রক্ত তো। এই নাভিদ শেখ বড় কোনো গেম খেলছে আমার সাথে, যেটা আমি ধরতে পারছি না। গভীর জলের মাছ এই নাভিদ শেখ। কিন্তু মেহরাব জেরায়েল থেকে পার পাবে না। হঠাৎই অ্যালার্ম বেজে ওঠায় সে নিজের ধ্যান থেকে বেরিয়ে আসে। ৩০ মিনিট হয়ে গিয়েছে। আনাসে এখনো তার রুমে আসেনি। মেহরাবের ঠোঁটের কোণে এক শয়তানি হাসি ফুটিয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে আসে। কিচেনের দিকে এগিয়ে যায় সে। মেয়েরা খুব ভালো করে জানে আনাসা এই খাবারটা বানাতে পারবে না। তাই তো সেই খাবারের নাম বলেছিল। আজকে সে আনাসাকে উচিত শিক্ষা দেবে। মেহরাব কিচেনে ঢুকতে আনাসাকে খুঁজতে লাগলো। কিচেনের এক কোণ থেকে গোঙানির আওয়াজ কানে ভেসে আসছে মেহরাবের। আওয়াজটা বেশ ক্ষীণ। মেহরাব খেয়াল করে আওয়াজটা কিচেনের জানালার কাছ থেকে আসছে। ওই জানালা কিচেনের একপাশে হয় কিচেনের প্রথমে কেউ প্রবেশ করলে তেমন একটা খেয়াল করে না। মেহরাব সেখানে যেতে রক্তাক্ত অবস্থায় আনায়াকে দেখতে পায়। বেচারির পিরিয়ডের ব্যথায় কাতরাচ্ছে। ধবধবে সাদা মার্বেল ফ্লোরের ওপর রক্তের ছড়াছড়ি। আনায়াকে এমন অবস্থা দেখে মেহরাবের মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। তার বুকের ভেতরটা হঠাৎ করে ছ্যাদ করে উঠল। সে আনাসার কাছে গিয়ে আলতো করে গালে চাপড় মারে। ব্যথায় আনাসার হাত পা সব অবশ হয়ে গিয়েছে। আনাসা যেন নিজের জ্ঞানেই নেই। মেয়েরা অস্থির কণ্ঠে বলে, আনা, এ আনা, চোখ খোল। আনা, খুব কষ্ট হচ্ছে তোর? এ আনা। মেহরাব দেরি না করে আনাসাকে কোলে তুলে নিজের রুমে নিয়ে যায়। মেয়েদেরকে ডেকে আনাসাকে ক্লিন করে দেওয়ার জন্য। সেও চেঞ্জ করে আসে। এর মধ্যে ডক্টরও চলে আসে। ডক্টর আনাসাকে চেক করে মেহরাবকে বলে, স্যার, আমি মেডিসিন দিয়ে দিয়েছি। আশা করি ব্যথাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর ওনার এখন ঘুমের প্রয়োজন। আমি ঘুমের ইনজেকশন দিয়েছি ওনাকে। সকালের আগে উঠবে না। আর হয়তো রাতের দিকে জ্বর আসতে পারে। যদিও জ্বরের ওষুধ দিয়েছি, তাও যদি আবারও জ্বর আসে তাহলে আরেকবার মেডিসিন খাইয়ে দিলেই হবে।
ওকে। স্যার, আরেকটা কথা, ওনার খাওয়া-দাওয়ার দিকে একটু নজর রাখতে হবে। দুর্বল শরীর তো, তাই ব্যথা সহ্য করতে পারছে না। সেন্সলেস হয়ে গিয়েছিল। মেহরাব কিছু বলে না। ডক্টর গার্ডের সাথে বাইরে চলে যায়। মেহরাব একদৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে আছে। কি অবস্থা মেয়েটার? মেহরাব দরজা বন্ধ করে বেডের দিকে এগোতেই তার হাতফোনটা বেজে ওঠে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে মেহরাব। ফোনটা হাতে নিতেই বিরক্তি আরো কয়েক গুণ বেড়ে যায়। মেহরাবের ফোনটা কেটে দিয়ে আবারও বেডের কাছে এগোতে যাবে, তখন আবারও ফোনটা বেজে ওঠে। মেহরাব আবার কেটে দেয়। এমন করে বেশ কয়েকবার ফোন কেটে ওঠে। মেহরাব এবার বেশ বিরক্ত হয়ে ওঠে। ফোনটা কানে ধরে। ফোনের ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে। কণ্ঠটা আর কারো না, ফাইজার। মেহরাব, এতবার কল করছি, বারবার কল কেটে দিচ্ছ কেন? জরুরি কিছু বলবে নাকি? কেমন আছো? এই কথা জিজ্ঞেস করার জন্য ফোন দিয়েছ? আরে এত কথা কেন বলো? যেটা জিজ্ঞেস করছি সেটা বলো না। মেয়েটা বেশ রাগ ওঠে ফায়জার উপর। দিন নেই রাত নেই, যখন তখন শুধু ফোন দেয় মেয়েটা। এই নিয়ে হয়তো ১০০-র উপর ফায়জার ফোন নাম্বার ব্লক লিস্টে ফেলেছে মেহরাব। কিন্তু কোনো লাভই হয়নি। ব্লক করার পরপরই আরেকটা নম্বর দিয়ে কল দেয় তাকে। মেহরাবের দাঁতে দাঁত চেপে বলে, কিছু বলার না থাকলে বলো না। না হলে আমি ফোন কেটে দিচ্ছি। আমার অত ফালতু সময় নেই যে সারাদিন কথা বলে যাব ফোনে। ফায়জা বুঝতে পারে যে মেহরাব খুব রেগে গিয়েছে। তাই সে আর ভনিতা করে না। সরাসরি বলে, ড্যাডি যে মেডিসিনগুলো দিয়েছে সেগুলো খেয়েছো? রাত হতে চলো তো, মেডিসিনগুলো মিস দিও না। তুমি কি আমার বউ? না, তবে খুব শিগগিরই হয়ে যাব। লাজুক কণ্ঠে কথাগুলো বলে ফায়জা। মেয়েরা মাথা ঠান্ডা রেখে বলে, হবে কি হবে না সেটা পরে দেখা যাবে। এখন তো বউ নাও। তাহলে আমি মেডিসিন নিয়েছি নাকি নেইনি সেটা তোমার দেখার বিষয় নয়। মেয়েরা ফোন কাটতেই যাচ্ছিল তার আগেই ফায়জা বলে ওঠে, ড্যাড বলেছে যে মেডিসিনগুলো নিয়মিত নিতে। একটু অনিয়ম হলেই ক্ষতি হবে। ক্ষতি হলে হবে? তোমার তাতে কি? বলেই কলটা কেটে দেয় মেহেরাব। আর এক আছাড় মেরে ফোনটা ভেঙে ফেলে। রাগে তার শরীর কেঁপে উঠছে। কতবার করে সে মিস্টার নাবিলকে বলেছে যে এই ফায়েজাকে বিয়ে করতে চায় না। তিনি যেন নিজের মেয়েকে বোঝান। কিন্তু এতে আরো কোনো লাভই হয় না। সেই গলায় ঝুলে পড়ে মেয়েটা। একদম গায়ে পড়া স্বভাবের। এ ধরনের মেয়েদের মেয়েরা একদম পছন্দ করে। মেয়েরাব এবার আনাসের দিকে তাকায়। ঘুমন্ত অবস্থায় কত নিষ্পাপ লাগছে তাকে। মেয়েরাব হঠাৎই খেয়াল করে মেডিসিন না নেওয়ায় আজকে যেন তার মাথা একটু হালকা হালকা লাগছে। অন্যদিন তো মেডিসিন নিলে শরীর ভার ভার লাগে, মাথাটা ঝিমঝিম লাগে। সবকিছু কেমন যেন লাগছে। মনে হয় মেডিসিনটা নিলে যেন আরো নিজের ভেতরেই থাকে না সে। সে যেন একটা অমানুষে পরিণত হয়ে যায়। মেডিসিনটা তার রাগ কমানোর বদলে যেন আরো রাগ দ্বিগুণ করে দেয়। নাহ, কালকে আঙ্কেলের চেম্বারে যেতে হবে। ওষুধটা চেঞ্জ করে আসবো। এটা খেলে কেমন জানি লাগে। চেঞ্জ করা দরকার ওষুধটা। এরপর মেয়েরাব আনায়াসের কাছে গিয়ে বসে। মেয়েরাব আনায়াসের নরম হাতখানি নিজের শক্ত হাতের মাঝে নেয়। এটা ডান হাত, যেই হাতে মেহেরাব গরম হাতকড়াটা পরিয়ে দিয়েছিল। মেহেরাব উঠে গিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে আসে। মলম এনে আনায়ার হাতের পোড়া জায়গাটা যত্ন করে লাগিয়ে দিতে থাকে মলম। মলম লাগানোর শেষে মেহেরাব উঠে গিয়ে রুমের লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে আনায়াসের কাছে এসে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে শুয়ে পড়ে। ড্যাড, তুমি তো বলেছি যে মেহেরাব আমার হবে। কই ও তো আমার হলো না। আর ওর ব্যবহার তো সে আগের মতোই আছে। কি ফালতু একটা ওষুধ দিয়েছ। ওষুধ তো ওর উপর কোনো কাজই আসে না। মিস্টার নাবিল বলেন, আহ মামুনি, তুমি এত অস্থির হচ্ছ কেন? মেডিসিনের ডোজ তো কম দেওয়া হয়েছে, তাই একটু দেরি হচ্ছে। আমি কিচ্ছু শুনতে চাই না। যত তাড়াতাড়ি পারো মেহেরাবকে আমার করে দাও। না হলে আমি কিন্তু সবকিছু ফাঁস করে দেব। হুম, মিস্টার নাবিল কিছু বলবে, তবে তার আগে রুমে প্রবেশ করে নাভিদ শেখ। ওদের নাভিদ নওয়াজ। নাবিল নওয়াজের একমাত্র আদরের ছোট ভাই নাভিদ নওয়াজ। কি হয়েছে ফাইজা মামুনি? এমন করছো কেন? ফাইজা নিজের চাচার গলা পেয়ে সেদিকে তাকায়। দৌড়ে গিয়ে চাচাকে জড়িয়ে ধরে মিথ্যা কান্নার অভিনয় করে বলতে থাকে, চাচু দেখো না, ড্যাডকে বলছি যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে যেন আমার করে দেয়, কিন্তু ড্যাড ততই ডিলে করছে। শোনো মামুনি, কিছু কাজ থাকে যেগুলো দ্রুত করতে নেই, সেগুলো ঠিকভাবে হাসিল হয় না তাহলে। মীরাবের ক্ষেত্রেও তাই। ও খুব চালাক। ওর পিঠ পিছে কাজ করাটা এত সহজ নয়। খুব ভেবে চিন্তে মেপে মেপে কাজ করতে হচ্ছে নীরবের অগোচরে। আর অপেক্ষার ফল মিষ্টি হয়। তাই এখন শুধু অপেক্ষা করো। আর কত অপেক্ষা করতে হবে চাচু? সেটা তো বলতে পারছি না, তবে অপেক্ষা করো। মীরাব তোমারই হবে, কথা দিলাম।
এর আগে তুমি উল্টোপাল্টা কিছু করো না কিন্তু। এখন না, নিজের রুমে তোমার ড্যাডের সাথে আমার সাথে কিছু কথা আছে। ওকে, বলেই ফাইজা রুমে চলে যায়। ফাইজা যাওয়ার সাথে সাথে নাভিদ রুমের দরজা বন্ধ করে দেয় আর মিস্টার নাবিলের কাছে আসে এবং বলে, আজ কেমন আছো ভাই? চলছে। আর তোর? দৌড়াচ্ছে। বাঁকা হাসে নাভিদ। নাবিল বলে, আমার মেয়েটা না খুব অল্পতেই অধৈর্য হয়ে যায়। এত বড় একটা কাজ তাড়াহুড়ো করলে কি আর হয় নাকি? নাভিদ বলে, ভাই এত চিন্তা করো না, ওকে আমি বুঝিয়ে বলবো। এখন যে কারণে এসেছি সেটা বলি। হ্যাঁ বলো। আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হবে। মেয়েরা খুব চালাক। ও কিন্তু তলে তলে খোঁজ চালাচ্ছে। যখন তখন আমাদের সবকিছু ফাঁস হয়ে যেতে পারে। তাহলে নেক্সট প্ল্যান কি? নাভিদ নিজের পকেট থেকে একটা প্যাকেট বের করে আনে। মিস্টার নাবিলের দিকে এগিয়ে দিয়ে বলে, মেহরাবের ওষুধ ডোজটা হাই করে দাও। মিস্টার নাবিল ভ্রু কুঁচকে বলে, এটা কি? নাভিদ বলে, এলএসডি। খুব অল্প পরিমাণের মেহরাবের ওষুধের সাথে মিশিয়ে দেবে। এটা খেলে কাজ শুরু হয়ে যাবে। মিস্টার নাবিল বলে, কিন্তু এটাতে তো আরো ক্ষতি বেশি হবে। হলে হবে, আমাদের কাজটা একটু দ্রুত এগিয়ে যাবে। মেহরাব যদি একবার তোমাদের সন্দেহ করে ফেলে না, তাহলে আমাদের খেলা একদম শেষ। ও কখনোই আমাকে সন্দেহ করবে না। ছোট থেকে ওকে আমি সেভাবেই দেখে আসছি। মেহরাবের কোনো বিশ্বাস নেই ও সব করতে পারে। ও যদি গুনাখরেও টের পায় যে আমার ও ছোটবেলার ট্রমাকে কাজে লাগিয়ে ওকে মেন্টাল সিক করে দিয়েছি, তাহলে সব শেষ হয়ে যাবে। ও কিছু বুঝে ওঠার আগে ও মেন্টাল হেলথ আরো বেশি খারাপ করে দিতে হবে। তাই এটা ওর ওষুধ সাথে অল্প করে মিশিয়ে দেবে। এতেও সেই পুরনো ঘটনাগুলো হ্যালুসিনেশন করবে যা অতীতে ঘটেছে ওর সামনে। ফলস্বরূপ ও আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। বাঁকা হাসতে হাসতে কথাগুলো বলে নাভিদ। মিস্টার নাবিল বলে, কিন্তু এটা দেওয়া কি ঠিক হবে? এর ফলে ও উন্মাদ হয়ে যাবে। তখন ওকে কে সামলাবে? আমি তো সেটাই চাই। আমি তো চাই ও উন্মাদ হয়ে যাক। নিজের হাতে নিজের ভালোবাসাকে শেষ করে দিক বিনা দোষে। কিন্তু আনাইসাকে কেন মারতে চাইছো তুমি? কারণ আনাসা নরিন খান আর আরশিদ শেরের একমাত্র সন্তান। কি? আনাসা নরিন আর আরিজিনের সন্তান? অবাক হয় নাবিল। তুই তো বলেছিলি যে তোদের একটা মেয়ে আছে আর আনাসাই তোদের সন্তান। তুই নাকি আনাসাকে টোপ হিসেবে মেহরাবের কাছে পাঠিয়েছিস। নাবিল মিস্টার নাবিলের কথায় একটা রহস্যময় হাসি দেয়। কিছু একটা তার মনে চলছে, কিন্তু মিস্টার নাবিলকে সেটা বুঝতে দেয় না। মিস্টার নাবিল আবারও বলে, এই এই জন্য তোর আনাসের প্রতি কোনো প্রকার টান নেই বল? আরিজিনের সন্তান দেখি তুই ওকে মারতে চাইছিস? হুম, আনাস আমার সন্তান না। ও মেহরাব জেহরাইলের একমাত্র চাচা আরিস জেহরাইলের সন্তান আনায়সা জেহরাইল। এই কথাটা কেবলমাত্র আমি আর নরেন জানি। কিন্তু নরেন এখন কোনো ক্ষমতাই নেই কাউকে সত্যিটা বলবে। আর মেহরাব, সে তো জানে যে আনায়সা আমার আর নরেনের অবৈধ সন্তান। কিন্তু ও জানেন না যে আনায়সা ওর নিজের চাচার সন্তান। জানলে হয়তো ও আনায়সাকে কখনো এভাবে যন্ত্রণা দিতে পারতো না। না জেনেও আনায়সাকে অন্যদের থেকে আগলে রাখে। আর জানলে তো মেহেরাব আনায়সাকে নিজের বুকের ভেতর ঢুকিয়ে রাখতো। নাবিল, তুই এসব কেন করছিস? আমাকে সবটা খুলে বল। আজ অব্দি যা যা আমার সাথে লুকিয়েছিস সবটা বল। নাবিদ কিছুক্ষণ চুপ থাকে। তারপর হিংস্র কণ্ঠে বলে, সবকিছু এখন বলা সম্ভব নয়, কিন্তু আজকে তোমাকে একটা সত্যি কথা বলি ভাই। এই সবকিছু শুরু হয়েছে আজ থেকে 25 বছর আগে। 25 বছর ধরে আমার বুকে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে। আর এই আগুন তখনই নিভবে যখন আমি ওদের সবাইকে এক এক করে শেষ করে দেব। এখন ঘড়ির কাঁটায় রাত ৩টা ঘরে। মেহরাব হঠাৎই মনে হচ্ছে যে সে কালো জ্বলন্ত আগুনের গোলাকে বুকে আগলে রেখেছে। মেহরাব ফট করে চোখ মেলে তাকায়। দেখতে পায় আনাসা কাঁপছে। মেহরাব আনাসার কপালে হাত রাখতে তাড়াতাড়ি সরিয়ে নেয়। আনাসা জ্বর উঠেছে আর জ্বরে গা পড়ে যাচ্ছে। মেহরাব তাড়াতাড়ি করে ওঠে। ফার্স্ট এড বক্স থেকে থার্মোমিটারটা বের করে আনাসার জ্বর চেক করে। 104 ডিগ্রি জ্বর। সেজন্যই গাটা এত গরম। মেহরাব ডক্টরের দেওয়া মেডিসিনগুলো পানি নিয়ে এসে আনাসাকে খাইয়ে দেয়। ওষুধ খাওয়ার পরও আনাসার কাঁপুনি থামছে না। মেহরাব তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন একটু কাঁপুনিটা কমে।
আনাসা চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে, যার ফলে মেহরাবের পরনের টি-শার্টটা ভিজে গিয়েছে। মেহরাব বারবার আনাসার চোখে মুছে পানিগুলো ধুয়ে দিচ্ছে। পর মুহূর্তেই আবারও চোখ দিয়ে পানি পড়ছে। জ্বরের ঘোরে আনাসা কাঁদছে। আনাসা কাঁদতে, কাঁদতে বলছে, "আ আ আমাকে কেন কষ্ট দেন? আমাকে খুব কষ্ট হয়। আপনি কি বোঝেন না? এতটা পাষাণ কেন আপনি? আর আমি ঠিকমতো খেতে পারি না, ঘুমাতে পারি না। আমার খুব কষ্ট হয়। এভাবে বেঁচে থাকা যায় না। প্লিজ আমাকে মেরে ফেলুন। এভাবে রোজ, রোজ মরার থেকে ভালো একেবারে মেরে ফেলুন। আমার বাঁচতে ইচ্ছে করে না। বাঁচতে চাই না। বড্ড ক্লান্ত হয়ে গিয়েছি আমি। বড্ড।" আরাশা ঝরনার কথাগুলো শুনে মেহরাবের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কেন আরাশের কথাগুলো তার এমন লাগছে? আরাশা কিছু বলে তার কি হয়ে যায়? কেন সে আনায়াসার মুখে মৃত্যুর কথাটা শুনতে পারে না? সে তো আনায়াসাকে মারতেই চায়। তাহলে এমন কেন হচ্ছে তার সাথে? আনায়াসা আরো কিছু বলবে, কিন্তু মেহরাব তাকে চুপ করিয়ে দেয়। মাথায় হাত বোলাতে, বোলাতে বলে, "চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। চুপ করে থাকা না।" মেহরাব এখনো আনায়াসাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আছে। আনায়াসা নিজের মতো কথা বলতে, বলতে আবারও ঘুমিয়ে পড়ে। এভাবে বাকি রাতটুকু মেহরাব আর আনাকে বুকে রেখে পার করিয়ে দেয়। সারারাত আর মেহরাবের ঘুম হয় না। "আঙ্কেল, আপনি গত ৬ মাস ধরে যে মেডিসিনটা দিচ্ছেন, সেটা আমার বডির সাথে স্যুট করছে না। মেডিসিনটা নিলে রাগ কমার বদলে আরো বেড়ে যাচ্ছে। কিছুতে আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারছি না। আপনি এটা চেঞ্জ করে দিন।" "সে কি বলো মেহরাব? এমন তো হওয়ার কথা নয়।" "ঠিক আছে, তাহলে আমি অন্য ওষুধ দিচ্ছি। এটা নিলে সবটা ঠিক হয়ে যাবে। এটা কিন্তু একেবারেই নিবে।" বলেই মিস্টার নাবিল মেহরাবকে সেই ড্রাগ মেশানো মেডিসিনটা দেয়, যেটা নাবিল সেদিন নাভিদের থেকে নিয়েছিল। মেহরাব কেবিন থেকে বের হওয়ার কিছুক্ষণ পর নাভিদ কেবিনে প্রবেশ করেন। নাভিদ আর মিস্টার নাবিলের মুখে এক বাঁকা হাসি ফুটে ওঠে। মিস্টার নাবিল বলে, "মেহরাবের ছোটবেলার ট্রমাকে কাজে লাগিয়ে ওই সবকিছু শেষ করে দেব আমি।" নাভিদ বলে, "বোকা মেহরাব, এটাও বুঝতে পারছে না যে ওর সাথে আবার কি হতে চলেছে।" বলে দুজন হাসতে থাকে। মেহরাব হসপিটাল থেকে সোজা নিজের ম্যানসনে চলে আসে। আনায়াসার জ্বরটা কমেছে, কিন্তু এখনো ঘুম ভাঙেনি। মেহরাব নিজের রুমে এসে একেবারে আনায়াসার দিকে তাকায়। তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মেহরাব বেশ অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আর বের হতেই দেখতে পায় আনায়াসা ঘুম থেকে উঠে গিয়েছে। কিন্তু আনসা এখনো মেহরাবকে খেয়াল করেনি। ঘুমের ইনজেকশন দেওয়ায় চোখের পাতা ঠিকমতো তুলতে পারছে না বেচারি। মেহরাব গ্লাসে পানি ঢেলে মিস্টার নাবিলের দেওয়া ওষুধটা খেয়ে নেয়। ওষুধটা খেতে মেহরাবের মাথাটা কেমন যেন চক্কর দিয়ে ওঠে। সামনের সবকিছু ঘোলাটে লাগে। মাথাটা খুব যন্ত্রণা করছে। হঠাৎ করে মেহরাব তার চোখের সামনে নিজের মা মিসেস মাহিরাকে দেখতে পায়। মিসেস মাহিরার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে। ক্ষতগুলো থেকে চুইয়ে, চুইয়ে রক্ত পড়ছে। চোখে মুখে একদম বিধ্বস্ততা। ঠিক মৃত্যুর আগে যেমন মেহরাব দেখেছিল তেমনই। এতটা বীভৎস লাগছে যে, যেকোনো মানুষই ভয় পেয়ে যাবে। মিসেস মাহিরা মেহরাবকে বলে উঠলেন, "মেহরাব, আমার খুব কষ্ট হচ্ছে বাবা। মাকে বাঁচাবি না তুই? মায়ের যে খুব কষ্ট হচ্ছে। ও জানোয়ারটা তোর আম্মুকে ছিঁড়ে খাচ্ছে। তুই ওদেরকে শাস্তি দিবি না?" অন্যদিক থেকে মেহরাবের বড় বোন মায়া বলে ওঠে, "ভাই, ওদেরকে তুই ছাড়বি না। ওরা আমার সন্তানকে নির্মমভাবে শেষ করে দিয়েছে। তুইও ওদের পুরো পরিবারকে শেষ করে দিবি? কাউকে ছাড়বি না, কাউকে না।" পেছন থেকে মেহরাবের বাবা মিস্টার জেরিয়ান বলে ওঠে, "তোর বাবাকে ওরা টুকরো, টুকরো করে দিয়েছিল। সে টুকরোগুলো কুকুরকে খাইয়েছে। তুই ওদের কাউকে ছাড়বি না। ওরা মানুষ না, সবাই এক একটা জানোয়ার। তোর মা আর বোনের দেহটা খুবলে, খুবলে খেয়েছে। ওদের কাউকে ছাড়বি না তুই।" এরপর ৩ জনই বলতে শুরু করে, "ওদের কাউকে ছাড়বি না তুই মেহরাব। ওদের সকলকে শেষ করে দিবি তুই। ওরা সবাই খুনি।" মেহরাব ২ হাত দিয়ে কান চেপে ধরে চোখ দুটো বন্ধ করে নেয়। মাথা খুব যন্ত্রণা করছে। মনে হচ্ছে এখনই ফেটে যাবে। নিজেকে পাগল, পাগল লাগছে। হঠাৎই চোখ খোলে মেহরাব। তার চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। এতটা রাগ হচ্ছে যে মনে হচ্ছে রাগে সে সবকিছু শেষ করে দেবে। মেহরাবের চোখ যায় বেডের উপর ঘুমিয়ে তুলতে থাকা আনেয়ার দিকে। মেহরাব দেরি করে না। দ্রুত নিজের কাভার্ড থেকে চাবুকখানা বের করে আনে। বাতাসের বেগে আনায়াসের কাছে যায়। তার হাত টেনে ধরে নিচে ফেলে দেয়। আর কোনো দিকে না তাকিয়ে চাবুক দিয়ে আনায়াসকে আঘাত করতে থাকে। মেহরাবকে দেখে মনে হচ্ছে সে নিজের মধ্যে নেই। যেন তার মধ্যে অন্য কোনো সত্তা বাস করে। মেহরাব এতটা অ্যাগ্রেসিভ আর হিংস্র
হয়ে গিয়েছে যে সে নিজেও পর্যন্ত সামলাতে পারছে না। তার কানে খালি নিজের পরিবারের মানুষের আর্তনাদগুলো ভেসে আসছে। তারা বাঁচার জন্য আকুতি মিনতি করছে। কিন্তু মেয়েরা তাদেরকে বাঁচাতে পারছে না। প্রতিটা চাবুকের আঘাত আনায়াসের মনে হচ্ছে তার জানটা বের হয়ে যাবে। সে সহ্য করতে পারে না। মেহরাবের পা জড়িয়ে ধরে কাঁদতে, কাঁদতে বলে, "তোর দোহাই লাগে, আমায় আর মারবেন না। আমায় ছেড়ে দিন। এভাবে আর মারবেন না আমাকে।" আনাসের কথাগুলো শুনে মেহরাবের চাবুকটা ফেলে দিয়ে নিচে পড়ে থাকা অবস্থায় শক্ত করে আনাসের গলাটা চেপে ধরে। দেওয়ালের সাথে পিন করে দেয়। আর হিংস্র গলায় বলে, "কেন ছাড়বো তোকে আমি? কেন ছাড়বো? তোর ওই জানোয়ার বাপ-মা আপু আর বাবাকে নির্মমভাবে খুন করেছে। তারা বাঁচার জন্য তোর মতো করে আকুতি মিনতি করছিল। কিন্তু এই অমানুষ জানোয়ারটা তাদের কাউকে ছাড়েনি। আমার চোখের সামনে আমার বাবাকে জ্যান্ত অবস্থায় টুকরো, টুকরো করে দিয়েছে। জানিস আমার বাবা কত চিৎকার করছিল, কত কষ্ট হচ্ছিল সেদিন? বারবার বলছিল তার কষ্ট হচ্ছে, তাকে যেন ওরা ছেড়ে দেয়। কিন্তু কেউ বাবাকে ছাড়ে দেয়নি। সেই টুকরোগুলো তোর বাপ কি করেছিল জানিস? ওই টুকরোগুলো কুকুরকে খাইয়েছিল। তোর জানোয়ার বাপ আমার চোখের সামনে আমার আম্মুকে রেপ করেছিল। ঠিক যেইভাবে আমি তোকে করেছিলাম। তুইও তো সেই চিৎকারগুলো দিয়েছিলি বল? জানিস আমার আম্মু খুব চিৎকার করছিল। কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি। আমি চিৎকার করে বলছিলাম, "আমাকে ছেড়ে দাও।" কিন্তু জানোয়ারগুলোর শরীরে একটু দয়া মায়া নেই। আমাকে তোর ওই অমানুষ ভাবটা ইনজেকশন দিয়ে প্যারালাইজ করে দিয়েছিল। আমি চোখে ঘোলা রাখতে পারছিলাম না। কিন্তু ওই জানোয়ারটা নিজের হাত দিয়ে আমার চোখ খুলে রাখছিল। আমার আপুকে ওই জানোয়ারটা ঠিক একইভাবে খুন দিয়েছিল জানিস? ৫ দিন যাবৎ ওই অমানুষটা আমার আম্মু আর আমার বোনকে অমানসিকভাবে কষ্ট দিয়েছে। আমার আপু অনাগত সন্তানকে খুন করেছে। জানিস কিভাবে? আমার আপুর বুক থেকে পেট অব্দি চিরে বাচ্চাটাকে বের করে ১ম এ ফুটন্ত গরম পানিতে ডুবিয়েছিল। তারপর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। সবাইকে খুন করেছিল। কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছিল এভাবে ঢুকে, ঢুকে মরার জন্য। আর তোর ওই বেশ্যা মা, সে সবকিছু জানতো। কিন্তু সে কোনো পদক্ষেপই নেয়নি। আর নেবেই বা কেন? ওই জানোয়ারটা তো তোর মায়ের পেট পার্টনার ছিল। ওই জানোয়ারের বিরুদ্ধে কথা বলে তো তোর মা নিজের কাজ করতে পারবে না, নিজের শরীরের জ্বালা মেটাতে পারবে না, নিজের পেট পার্টনারকে হারাবে। তাই তো কোনো স্টেপ নেয়নি তোর ওই বেশ্যা মা। এইসব শুনে আনাসের নিজের প্রতি এখন ঘৃণা হচ্ছে। সব ঘৃণা, এতটাই ঘৃণা হচ্ছে যে মনে হচ্ছে নিজেই নিজেকে শেষ করে দিতে। সত্যিই কি তার মা-বাবা এতটা নীচ, এতটা নৃশংস, এতটা সুস্থ সুন্দর পরিবারে তারা এতটা নির্মমভাবে শেষ করে দিয়েছে? আর মেয়েরা সেই বা কিভাবে এত কিছু সহ্য করে বেঁচে আছে? আনাস এখন বুঝতে পারছে যে কেন মেয়েরা তাকে এত কষ্ট দেয়, কেন তাকে এত বাজেভাবে আঘাত করে। আনাসের এখন দম বন্ধ হয়ে আসছে মেহরাবের শক্ত হাতের চাপে। সে কোনো কথা বলতে পারছে না। আনেশা আর কিছুই ভাবতে পারল না। তার আগেই সে নিজের জ্ঞান হারালো। তখনই রুমে প্রবেশ করল ফারদিন। মেহরাব এখনো আনাশার গলা চেপে ধরে আছে। ফারদিন অনেক চেষ্টা করে মেহরাবকে আনাশার কাছ থেকে আলাদা করে। "আজকে আমি ওকে শেষ করেই দেব ফারদিন। তুই সামনে থেকে সরে যা। সর। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই।" ফারদিন চেষ্টা করছে মেহরাবকে আটকানোর, কিন্তু সে মেহরাবের শক্তির সাথে পেরে উঠছে না। "তুই একটু শান্ত হ মেহরাব। এমন এমন কেন করছিস? ছাড় আমাকে। ওকে আমি শেষ করে দেব। ওকে আমি জ্যান্ত অবস্থায় টুকরো, টুকরো করে ওর ওই জানোয়ার বাপের কাছে পাঠাবো। ছাড় আমাকে ফারদিন, ছাড়। ওরা সবাই আমার হাসিখুশি পরিবারটাকে আমার চোখের সামনে শেষ করে দিয়েছে না? আর আমি কিছু করতে পারিনি। আমাকে ছাড়। আমি ওকে আজ শেষ করে দেব।" বলেই মেহরাব ফারদিনকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দেয়। মেঝেতে লুটিয়ে পড়া আনাসের কাছে এগিয়ে আসে আর আনাসের আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে। মেহরাব ধাক্কা মারা ফারদিন পড়ে যায় আর তার কপালে বেশ খানিকটা কেটে যায়। ফারদিন তার হাত দিয়ে সেই রক্ত আটকানোর চেষ্টা করছে। হঠাৎ তার কানে কিছু একটা ভাঙার আওয়াজ আসে। ফারদিন সেদিকে তাকাতেই দেখতে পায় মেহরাব একটা ভাঙা ফুলদানি নিয়ে আনাসের কাছে এগোচ্ছে। মেহরাবকে আনাসের দিকে এগোতে দেখে ফারদিন আর বুঝতে বাকি থাকে না যে মেহরাব ঠিক কি করতে যাচ্ছে। ফারদিন তাড়াতাড়ি মেহরাবের কাছে গিয়ে তাকে আটকায় ফেলে দেয়। মেহরাব নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পারছে না। বাইরে থেকে মেয়ের দাঁড়িয়ে আসে। তারা তো ভয়ে মেহরাবের সামনেও যেতে পারছে না। এর আগে তারা মেহরাবকে কখনো এতটা ভায়োলেন্ট হতে দেখেনি। ফারদিন কিছু মেয়েটকে ডেকে আনাসাকে এই রুম থেকে নিয়ে যেতে বলে। মেয়েট এসে আনাসাকে তাড়াতাড়ি মেহরাবের সামনে থেকে নিয়ে যায়। মেহরাব হাত থেকে ফুলদানিটা পড়ে যায়।
মেহরাব ধীরে ধীরে শান্ত হয়ে যায়। ওই রাগের রিয়াকশন শেষ হয়ে গিয়েছে। সাথে সাথে মেহরাবের স্মৃতি থেকে মুছে গিয়েছে একটু আগের সকল ঘটনা। মেহরাব ধীরে ধীরে পুরো রুমে চোখ বোলায়। ফুলের রক্ত পড়ে আছে। তার পায়ের কাছে পড়ে আছে তার প্রিয় ফুলদানিটা। ফারদিন মেহরাবকে শান্ত হতে দেখে তার কাছে জিজ্ঞেস করে, কি হয়েছে মেহরাব? তুই এমন কেন করছিস? তুই তো কখনো এমন করিস না। এর আগে আমি কখনো তোকে এতটা হাইপার হতে দেখিনি। গত ৬ মাস যাবৎ আমি দেখছি তুই কেমন যেন আচরণ করিস। এই ৬ মাস তো মেয়েটার জন্য প্রায় পাগল হয়েছিলি। এখন যখন মেয়েটাকে পেয়ে গিয়েছিস তাহলে এত বাজেভাবে কেন আঘাত করছিস তাকে? ওকে মারতে কেন চাচ্ছিস? ফারজানের কথা শুনে মেয়েরা অবাক হয়ে যায়। সে আবার কখন আনায়াসাকে আঘাত করলো? সে তো একটু আগে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। তখন তো আনায়াসা কেবল ঘুম থেকে উঠছিল, বসেছিল। তাহলে এখন কোথায় গেল? আর রুমে তো রক্ত আসছে কোথা থেকে? মেহরাবের কথায় এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মেহরাব অবাক হয়ে ফারজানকে বলে, আমি আবার কখন ওকে মারতে গেলাম? আমি তো কেবল ওয়াশরুম থেকে বের হলাম। আর আনা কোথায়? ও তো একটু আগে বেডে বসেছিল, ঝিমাচ্ছিল। আর রুমে তো রক্ত কেন? আর কি কিছু হয়েছে? আনা কোথায়? কাল সারারাত কান্নাকাটি করেছে আনা। কোথায়? আমি ওর কাছে যাব। অস্থির গলায় কথাগুলো বলে মেহরাব। ফারদিন মেহরাবের কথা শুনে পুরোই বোকা বনে যায়। একটু আগে মেহরাব যা যা করলো সেটা কি তার মনে নেই? ফারদিন মেহরাবকে জিজ্ঞেস করে, মেহরাব, তুই একটু আগে যা যা করলি তোর কি কিছুই মনে নেই? মেহরাব ফারদিনের কথা অবাক হয়ে যায়। কি কি বলছিস? কি বলতে চাইছিস ফারদিন? কি মনে থাকবে আমার? ফারদিন বুঝতে পারে মেহরাব একটু আগে সব ঘটনা ভুলে গিয়েছে। মেহরাবের সাথে কিছু তো ঘটছে যেটা ফারদিন আন্দাজও করতে পারছে না। মেহরাব তো কখনো এমন করে না। ফারদিন বলে, মেহরাব, তুই কি মেডিসিন ঠিকমতো নিচ্ছিস? হুম, তবে আজকে আঙ্কেলের কাছে গিয়েছিলাম। আগের ওষুধটা বদলে নতুন একটা ওষুধ নিয়ে এসেছি। ড্যাড নতুন ওষুধ দিয়েছে? কোথায় আছে দেখি? মেহরাব হাতের ইশারা করে। ফারদিন ওষুধগুলো একবার দেখে তারপর মেহরাবকে বলে,